হ্যালো গল্প লাভার্স, হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক, স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না। এই বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় তুর্য। শুভম আর একটা কথা না বলে দৌড়ে হসপিটাল থেকে বাইরে এসে একটা ক্যাবে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শুভা তুর্যকে খুব ভালো করেই চেনে, তাই বাধ্য হয়ে হলেও শুভাকে ওর কথা মানতেই হবে। একটা মুহূর্তও যে ও তিলককে ছাড়া থাকতে পারবে না। ও সিদ্ধান্ত নিয়েছে, ওকে ওর মায়ের জন্য হলেও এই কাজটা করতেই হবে। ওর ব্যাগের থেকে ওর বাবার ছবিটা বের করে আর ছবিটাতে হাত বুলিয়ে বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমার মেয়ের জন্য আমাকে এটা করতেই হবে। প্রায় 30 মিনিটের মধ্যে শুভা ওর বাড়িতে পৌঁছে যায়। শুভার বাড়িতে পৌঁছানোর সাথে সাথে রুদ্র আর মিসেস রাহেলা ব্যস্ত হয়ে ওকে নানান ধরনের প্রশ্ন করে, কিন্তু শুভা কারোর প্রশ্নের কোনো রকম জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর নিজের ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে। শুভার এভাবে ব্যাগ গুছিয়ে আসা দেখে মিসেস রাহেলা আর রুদ্র দুজনেই অবাক হয়। রুদ্র ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, এসব কি শুভা? ব্যাগ গুছিয়ে কই যাচ্ছিস তুই? তুই কি জানিস না সোনামণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুই এখন এমন ব্যাগ গুছিয়ে ঘুরতে চলে যাচ্ছিস? আমি কোথাও ঘুরতে যাচ্ছি না ভাইয়া, আমি জানি তিলক কোথায়, আমি ওর কাছেই যাচ্ছি। আমি ঠিক করেছি আজ থেকে আমি তুর্যর কাছেই থাকবো। ও মরেনি ভাই, ও আবার ফিরে এসেছে আর আমি ওর কাছেই যাচ্ছি। আমি ওর সাথে আবার সংসার শুরু করব। শুভার মুখে এমন কথা শুনে চরমভাবে অবাক হয় রুদ্র। ওর এতদিনের খেলা কি ভেঙে যাবে? ও নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। শুভার মুখে এমন ধরনের কথা শুনে ব্যস্ত হয়ে রুদ্র বলল, এসব তুই কি বলছিস? এই টাকা আমার দিকে, তুই তোর সেন্সে আছিস তো? তুই কি ভুলে গেছিস তুর্যকে আমরা দুজনই নিজের হাতে মেরেছি? আর আমি তো ওর গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিলাম, আর ওর কার অ্যাক্সিডেন্টও হয়েছিল। তাহলে ও ফিরে এলো কিভাবে? হয়তো আল্লাহ আমার প্রার্থনা শুনেছে। দেখ রুদ্র ভাই, আমি কখনোই চাইনি তুর্য মরে যাক। ওই দিন আমি তোর কাছে তুর্যকে মারার কথা শুনে অনেক চেয়েছিলাম তোকে আটকাতে, কিন্তু এতটাই হতভম্ব হয়েছিলাম যে কিছু বলতেই পারিনি। আমি ভুল করেছি রুদ্র ভাইয়া, বাবা তো আমাকে এই শিক্ষা দেয়নি। কেউ কোনো অন্যায় করলে সবসময় বাবা বলেছে তার অন্যায় শুধরাতে, নাকি নিজেই তার মতো অন্যায় করতে। তুর্য আর নেই এই কথাটা আমি কোনো দিনও বিশ্বাস করিনি। অনেক তর পেয়েছি শুধু এই অন্যায়টার জন্য, যতই মুখে আমি অন্য কথা বলি না কেন। এই তুই অন্য সুরে কথা বলছিস কেন? তুই কি ভুলে যাচ্ছিস তুর্য তোর বাবাকে মেরেছে? তোর বাবা যাকে তুই সব থেকে বেশি ভালোবাসতি, আর আজ তুই সব ভুলে ওই তুর্যকে সাপোর্টের কথা বলছিস, ওর সংসারে ঘর করতে যাচ্ছিস। না, আমি কিছুই ভুলিনি। আমি এটাও ভুলিনি তিলক শুধু আমার না, ওনারও সন্তান। উনি যতই অন্যায় করুক, এই পরিচয়টা তো মিথ্যা হবে না। আমি যদি তিলকের থেকে ওর বাবাকে দূরে সরাই, তাহলে আমি তিলকের কাছে অপরাধী হয়ে যাব। আমি তুর্যর সাথে সংসার না করলে তিলকের কাছে পাবো না, যেটা আমি হতে দিতে পারি না। আর তাছাড়া আমার যখন উচিত ছিল তুর্যর কাছ থেকে ওই দিন কৈফিয়ত চাওয়া, কেন উনি এমন কাজটা করলেন? কিন্তু আমি তা করিনি। কিন্তু এইবার আমি সেই ভুল করব না। আমি ওনার কাছে সবটা জানতে চাইব, সবটা। স্বীকার করার পর আমি আইনিভাবে ওকে শাস্তি দিতে চাই। এইভাবেই উনি শুধরাবে। আমি চাই উনি সঠিক পথে ফিরে আসুক। কি কি আবল তাবল কথা বলছিস? আইন শোধরাবে মানে? শোন, আজকাল এইসব আইন দিয়ে না কিচ্ছু হয় না। কি গ্যারান্টি আছে যে ওই সব সত্যি স্বীকার করবে? আর তুই তো জানিস ও কত ক্ষমতাবান। ও তো চাইলে পারে সেই ক্ষমতায় জড়াতে, বাইরে চলে আসতে। ও সত্যিটা বলবে রুদ্র ভাই, আর ও শাস্তিও মাথা পেতে নেবে। কখন জানিস? যখন আমি আমার সন্তান সারা জীবন অর হয়ে থাকবো, ওর অপেক্ষায়, সংশোধন হয়ে ফেরার অপেক্ষায় থাকবো। ও দুনিয়ায় যত খারাপ কাজই করুক না কেন, আমার প্রতি ওর ভালোবাসা মিথ্যা না। পাগলের মতো ভালোবাসে ও আমাকে। না হলে ভাব না, এত কিছু হওয়ার পরেও ও আমার কাছে ফিরে এসেছে, একইভাবে আমাকে ভালোবাসে। আমার চোখে তাকিয়ে ও কখনোই মিথ্যা বলতেই পারে না। ভাই, ও একদম বাচ্চা জানিস। ওকে আমি ছাড়া আর কেউ পারবে না শুধরাতে। তাই আমি চাই ও ওর প্রাপ্য শাস্তিটা ভোগ করুক, তারপর একটা সুস্থ জীবন
পালন করুক ওর মেয়ে তিলকের সাথে। হ্যাঁ, আমি কখনোই ওকে হয়তো আর ভালোবাসতে পারবো না, কিন্তু বাবার মতো চিন্তা করে যদি আমি ওকে শুধরানোর চেষ্টা করি, তাহলে আমার তিলকটা খুব খুশি থাকবে ওর বাবাকে পেয়ে, আর ও হয়তো সন্তান পেয়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাই আমি চাই ওর সংসার করতে, এতেই সব কিছুর সমাধান। যেখানে গেলেই পারবো ওকে ঠিক করতে, আস্তে আস্তে ওর মুখে ওর অন্যায়গুলো স্বীকার করাতে, যাতে ও পরিপূর্ণ শাস্তি পেয়ে একটা সুন্দর জীবনে ফেরে। এতে ওই শাস্তি পাবে, আমিও আমার অন্যায়টারও আমি প্রায়শ্চিত্ত করতে পারবো। আমি জানি বাবা ও এতেই খুশি হবে। এই বুড়োটা মরেও শান্তি দিল না। এই আদর্শ ওই আদর্শ, এত আদর্শ কই পায়? সারা জীবন খালি নীতি কথা বলে গেল, এমনকি মরার সময়ও ক্ষান্ত হয়নি বুড়োটা। আর তার মতনই হয়েছে তার মেয়ে। কি সব আলতু ফালতু ভালোবাসা, সেন্টিমেন্ট, সব খেলা পাণ্ড করে দেবে দেখছি। সবটা এই তুর্যের জন্যই। এই ব্যাটা দেখছি কই মাছের প্রাণ। এত কষ্ট করে বোকা মেয়েটার মাথায় কথাগুলো ঢুকালাম। এখন যদি এই সাইকোটা সব স্বীকার করে, আর ও তো জানলে ওর প্রমাণ জোগাড় করতে একটু সময় লাগবে না। তাছাড়া এই তুর্য যা শেয়ানা, ফটোগুলো হাতে গেলেই তো সহজে প্রমাণ করে ফেলবে ওই ছবিগুলো আসল না এডিট করা। না না, এসব প্রমাণ হওয়ার আগেই আমাকে কিছু একটা করার লাগবে। কিন্তু ওইখানে থেকে তো আমি শুভার আর তুর্যের কার্যবিধি কিছুই নজর রাখতে পারবো না। না না, এটা হতে দেওয়া যাবে না। মনে মনে এসব ভেবে ব্যস্ত হয়ে সুভাকে বলল, দেখ শুভা, আমি কখনো তোকে আটকাইনি, আজও আটকাবো না। তবে আমার মনে হচ্ছে তুই সিদ্ধান্তটা ভুল নিচ্ছিস। সে যাই হোক, তবে শুনে রাখ, আমি একা তোকে কিছুতেই ওই সাইকোটার ঘরে আর যেতে দেব না। আমরাও যাব তোর সাথে। তাহলে তো আমরা সিদ্ধান্তে নিশ্চিত হতে পারবো। যদি তোর আর তিলকের ক্ষতি করে দেয়? না রুদ্র ভাই, আমি এই ব্যাপারে শতভাগ নিশ্চিত যে তুর্য দুনিয়ায় যত পাগলামেই করুক না কেন, আমাকে আর তিলককেও কোনোদিনও কোনো ক্ষতি করবে না। কারণ ওর পাগলামোটা আমাকেই ঘিরেই, বরং ও আরও দুনিয়ার সব বিপদ থেকে তিলককে আর আমাকে রক্ষা করবে। সুভাষ শোন মা, আমি তোর সিদ্ধান্তের সাথে কোনো অমত করছি না, বরং আমার রুদ্র ঝোঁকের বসে আগে যে কাজটা করেছিল তাতেই আমি অসন্তুষ্ট ছিলাম। কিন্তু তবুও আমি বলছি, এখন রুদ্র যা বলছে তা ঠিকই হবে। তোর একা সেখানে যাওয়া ঠিক হবে না। আর তাছাড়া এতদিন তোর আর তিলক দিদি ভাইয়ের সাথে থেকে যে অভ্যাস হয়ে গেছে আমারই, কি পারবো তোদের ছাড়া থাকতে? এমন মনটা সবসময় খচখচ করবে রে। আমরাও তোর সাথে যেতে চাই, তাহলে অন্তত তোকে আর তিলক দিদিভাইকে সামনে থেকে দেখতে পারবো। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। আমার মনে হয় না তুর্য এতে অমত করবে। বলতে বলতেই হঠাৎ করে কলিং বেল বাজলো। তুলসী গিয়ে জলদি দরজা খুলে দিল। দরজার অপর পাশে মানুষটাকে দেখে শুভ অবাক না হলেও রুদ্র আর মিসেস রাহেলা অবাক হলো। আপনি কে? চিনলাম না তো। চোখটা বাঁকিয়ে বলল রুদ্র। সেটা তো শোভা বলবে। কি শোভা, আমি কে? দুই পকেটে হাত গুজে মুখে একটা বাঁকা হাসি নিয়ে শুভ্রার কাছে গিয়ে বলল তুর্য। বর্মা, উনিই তুর্য, আমার স্বামী। শুভা, কিন্তু তুর্য তো দেখতে। অ্যাক্সিডেন্টে ওনার স্কিন ড্যামেজ হয়ে যায়, যার কারণে ওনাকে সার্জারি করতে হয়, একটা অন্য চেহারা নিতে হয়। শুভা, তুই বুঝলি কি করে? এ তুর্য, এ তো অন্য লোকও হতে পারে তোর সম্পত্তি হাতানোর জন্য। মিস্টার রুদ্র, আমি যতদূর জানি আপনি একজন বাইরের লোক। আপনি স্বামী স্ত্রীর মাঝে কথা বলছেন কেন? আর একজন স্ত্রী কিভাবে তার স্বামীকে চেনে সেটাকে আপনাকে এক্সপ্লেন করা লাগবে এখন। আর বাই দ্য ওয়ে, সম্পত্তির কথা তো আমার মাথায় আসেনি, এসেছে আপনার মাথায়। বাই এনি চান্স আপনি? বেশ রাগীভাবেই বলল তুর্য। না, আসলে রুদ্র ভাই তো আপনাকে তেমন চিনে না, তাই এমন কথা বলে ফেলেছে, আর কিছুই না। হ্যাঁ ভাই, উনিই আমার স্বামী। ওকে মানলাম, বাট স্বামী স্ত্রীর মধ্যে অজাতে কেউ কথা বলুক, এটা তুর্য টলারেট করতে পারে না। এটা তো তুমি জানো বউ। আর মিস্টার রুদ্র, তুর্য চৌধুরীর কখনোই কারো টাকার দিকে তাকানোর প্রয়োজন পড়ে না। এটা আমার শ্বশুরের বাড়ি, আমার না। অন্যের টাকার পেছনে ঘুরে শুধুমাত্র ভিখিরিরা, অ্যান্ড আই এম নট ভিখারি।
কথাগুলো বাকি রুদ্রর দিকে ঘুরিয়ে বলল তুর্য। যত পারিস কথা শুনিয়ে নে আমাকে। তোর মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে। তুই আর তোর মেয়ে দুটাকেই মেরে এই শুভাকে ঘরের দাসী বানিয়ে রাখবো। তারপর দেখাবো কে ভিখারি হয় আর কে বড়লোক। মনে মনে বলল রুদ্র। তো শোভা, চলো তাহলে। ব্যাগ তো গুছিয়ে নিয়েছ, তাই মুখে তোমার সিদ্ধান্ত জানার আর প্রয়োজন নেই। এসো, এই বলেই শুভার হাত ধরে নিয়ে যেতে যায়। দাঁড়ান, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমি চাই আমার সাথে রুদ্র ভাই আর বড় মাও যাক। দেখুন বড় মা, আমার মায়ের মতো আমি ওনাকে অনেক ভালোবাসি। আমি চাই আমাদেরও একটা বড় সংসার হোক, আর এতে তিলকও ভালো থাকবে। ওনারা যদি আমাকে মন থেকে মেনে নিতে পারে তবে আমার কোনো সমস্যা নেই। চলুক আমাদের সাথে। তোমার পরিবার তো আমারও পরিবার। এই বলে একটা মুচকি হাসি দিয়ে শুভার হাত ধরে এনে কারের দরজা খুলে দেয়। তারপর বসতে বলে। শুভা একবার তুর্যর মুখের দিকে তাকায়, তারপর কারে গিয়ে বসে পড়ে। আর এদিকে মিসেস রাহেলা, রুদ্র আর তুলসীও ওদের পিছু পিছু এসে কারের পৌঁছানো সিটেতে বসে পড়ে। সবাই রওনা দেয় তুর্যর বাড়ির উদ্দেশ্যে। 1 ঘন্টা পর তুর্য ওর বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। তারপর দ্রুত ও কার থেকে নেমে যায়, অথচ শুভাকে নামতে দেয় না। তুর্য আর সার্ভেন্টদের কিছু একটা ইশারা করে কারের গেট খুলে দেয়। যখনই শুভা পা ফেলতে যায়, শুভ্রার পায়ের নিচে লম্বা একটা কার্পেট পেতে দেওয়া হয়। শুভা পা ফেলে দেখে তুর্য একদম বাড়ির মেইন গেট পর্যন্ত সার্ভেন্টরা লম্বা হয়ে দাঁড়িয়ে আছে। শুভা এমনটা দেখে পুরো অবাক হয়ে গেল ও মুগ্ধ নয়নে তুর্যর মুখের দিকে চাইল। তুর্য শুভার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, আজ কতদিন পর আমার রাজকুমারী আমার বাড়িতে এসেছে। রাজকুমার তো কিছুটা ভিন্নভাবে তাকে স্বাগতম জানাবেই। এমনটা বলে শুভাকে কোলে তুলে নেয় আর মেইন গেটের দিকে সোজা হাঁটতে শুরু করে। শুভা যেন মুখে কোনো কথাই নেই, ও শুধু এক দৃষ্টিতে তার রাজকুমারের দিকে তাকিয়ে আছে। দুপাশ থেকেই সার্ভান্টরা ফুলের পাপড়ি ছুটতে থাকে ওদের গায়ে, আর ওদের পিছু পিছু আসতে থাকে রুদ্র আর মিসেস রাহেলা। শুভা আর তুর্য গেটে প্রবেশ করার সাথে সাথে ঠাস ঠাস করে চারিদিকে বেলুন ফুটলো। আর আচমকা এমন আওয়াজে ভয় পেয়ে শুভা কোলে থাকা অবস্থায় তুর্যকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা লুকিয়ে নেয়। শুভাকে এমন ভয় পেতে দেখে তুর্য মুচকি হাসে শুভার কানে। বউ, ভয় নেই, আমি তো আছি, সামনে তাকিয়ে দেখো। তুর্যর এমন কথা শুনে শুভা খানিকটা লজ্জা পেয়ে বুক থেকে মাথা তুলে নেয়। তারপর সামনে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। চারিদিকে শুধু শুভার ছবি, যেমনটা আগে ছিল। দোলন চাপা ফুলের ঘ্রাণে চারিদিকে মোমো করছে। তুর্য আজও বলেনি শুভার দোলন চাপা ফুল খুবই পছন্দ। এরপর আস্তে আস্তে তুর্য শুভাকে কোল থেকে নামায়। শুভার যেন কোনো দিকে খেয়ালই নেই। ও ধীরে ধীরে ওর চোখটা বন্ধ করে নেয় এই দোলন চাপার মিষ্টি ঘ্রাণটা নেওয়ার জন্য। পরম শান্তিতে ভরে উঠছে ওর মনটা। এ যেন এক অন্যরকম ভালো লাগা প্রশান্তির জায়গা। 3 বছর এই শান্তির বিন্দুমাত্র যেন পায়নি শুভ্রাকে এমন চোখটা বন্ধ করে দেখে সুযোগ বুঝে তুর্য একটা কাপড় এনে শুভ্রার চোখ বেঁধে দেয় আর আস্তে আস্তে ওর হাতটা ধরে ওকে সিঁড়ি বেয়ে ওদের বেডরুমে নিয়ে আসে। শুভা যেন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। বেডরুমে যাওয়ার পর তুর্য শুভার চোখের বাঁধন খুলে দেয়। যেই শুভা চোখ খুলে তাকায়, সামনে যা দেখে খুশিতে ওর চোখ ভরে আসে। ও দেখে শুভাদের বেড বরাবর ওয়ালটায় বড় করে শুভা ও তুর্যের ছবি, ঠিক তার মাঝখানে একটা হার্ট শেপ আছে, যার মাঝখানে সুন্দর করে তিলকের ছবি বসানো। শুভা যেন পুরো অবাক। এতটুকু সময়ের মধ্যে তুর্য এগুলো করলো কিভাবে? এতটা সারপ্রাইজ পাবে ও কখনোই আশা করেনি। হঠাৎ করে শুভা ওর কানের কাছে আধো আধো গলায় শুনতে পেল, মা সুবন আর বুঝতে বাকি রইল না যে কণ্ঠটা কার। ও চারিদিক তাকিয়ে খুঁজতে লাগলো তিলককে। তারপর খেয়াল করলো আওয়াজটা নিচ থেকে আসছে। যেই ও মাথা নিচু করে দেখলো তুর্য হাঁটু গেড়ে বসে আছে।
ওর হাঁটুর উপরেই ওর গলা জড়িয়ে বসে আছে। তিলক না, শুধু তিলক বললে ভুল হবে, রাজকন্যা তিলক। তুর্য একদম তিলককে রাজকন্যার মতো সাজিয়েছে। তিলকের মাথায় একটা সুন্দর মুকুট আর হাতে আর একটা মুকুট নিয়ে খেলছে আর খিলখিল করে হাসছে। অবশ্য শিশু হলে কি হবে, এতদিন পর প্রথম বাবার কোল পেয়ে ওর মুখে খুশির রেখা স্পষ্ট, হয়তো এটাই রক্তের বন্ধন। আর এদিকে তুচ্ছ তিলককে এক হাত দিয়ে সাপোর্ট দিয়ে রেখে অন্য হাতে এক গোছা দোলন চাপা ফুল নিয়ে শোভার দিকে এগিয়ে একটা মুচকি হেসে গেয়ে উঠল। গানটা গেতে গিয়ে তুর্যর চোখে জল এসে গেল, আর সে চোখে তাকিয়ে শোভাও নিজেকে ধরে রাখতে পারল না, আটকে রাখতে পারল না ওর চোখের পানি। শোভা যেন সাময়িক জন্য অতীত কি হয়েছিল তা ভুলে গেল আর আঁকড়ে ধরল বর্তমানকে। ওর কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীতে ওর থেকে সুখী আর কেউ না। ও নিচে বসে পড়ল, তারপর ওর হাত দিয়ে তুর্যর চোখের পানি মুছিয়ে দিল। তুর্য তিলকের কপালে একটা চুমুকে দিয়ে বলল, ভালোবাসি অনেক বেশি বউ। তিলকের আম্মু, তাকে দেখো, সবটা ঠিক আগের মতোই আছে। তোমার সেই সাইকোটাও আগের মতোই আছে, শুধু ছিল না তুমি আমার কলিজা। আর আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ দেওয়ার জন্য আমাদের সন্তান তিলক। তুমি ছাড়া তোমার এই সাইকোটা কিছুই বোঝে না, বিশ্বাস করো বউ, এই জীবনে। তাই তুমি আর তোমার এই সাইকোটাকে ছেড়ে যাওয়ার কথা বলো না, তা না হলে আমি বাঁচবো না, আর না তুমি। সুবাও কাঁদতে কাঁদতে তিলকের গালে একটা চুমু খেলো। তারপর তুজ্জোর হাত থেকে ফুলগুলো নিয়েই তুজ্জোর বুকের বাঁ পাশে মুখ লুকালো। তুজ্জ বুকের এক পাশে তার কন্যা সন্তানকে আর এক পাশে তার ভালোবাসাকে জড়িয়ে ধরলো। আর তিলক খেলার ছলেই ওর হাতের মুঠোটা সুভার মাথায় বসিয়ে দিয়ে খিলখিল করে হেসে বলল, মাম্মা মা। এদের তিনজনকে এভাবে দেখে সেখানে উপস্থিত সবার চোখে জল চড়ে এলো। শুধু একজনই প্রতিহিংসায় জ্বলতে লাগলো, সে আর কেউ নয়, রুদ্র। এটা কি দেখছি আমি? না না, ওদের তো এভাবে হ্যাপি এন্ডিং হতে দেওয়া যাবে না। এই শুভাটা কি বোকা নাকি? এত করে তুর্য সম্পর্কে কানে বিষ ঢালার পরেও সেই তুর্যকেই জড়িয়ে ধরছে। খুব ভুল করেছি এই 3 বছর ওকে ছাড় দিয়ে। যদি জোর করে বিয়ে করে নিতাম এমনটা কখনোই হতো না। প্রথম থেকেই তুই জিতে আছিস, আর তো তোকে জিততে দেওয়া যাবে না। আমি দুধে মিশে যাবি আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, এমনটা মোটেও হবে না। করে নে, যত পারিস রোমান্স করে নে, কারণ আর কয়েকদিন পরে রোমান্স করার জন্য তুই থাকবি না, তোদের এক করার জন্য তোর এই মেয়ে থাকবে। তখন রোমান্স ঠিকই হবে, কিন্তু করবো আমি। মনে মনে এই ভেবেই বাঁকা হাসলো রুদ্র। রুদ্র ওদেরকে এভাবে দেখে আর থাকতে পারলো না, না পেরে এগিয়ে গিয়ে বলে, শুভা, কিরে আর কতক্ষণ এভাবে থাকবি? দুপুর গড়িয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই, সোনামণি তো ক্ষুধা লাগতে পারে নাকি? আর তাছাড়াও আমাদেরও তো ক্ষুধা পাইছে। রুদ্রের এমন কথায় শুভা লজ্জা পেয়ে দ্রুত তুর্যকে ছেড়ে দেয়। মিস্টার রুদ্র, তিলক আপনার সোনামণি হতে পারে, বাট মেয়ে তো আমার। আর আপনার ভাবনার গাড়ি যেখান থেকে স্টার্ট হয়, তখন আমার ভাবনার গাড়ি প্রায় অর্ধেক পথ পাড়ি করে ফেলে। তিলক বেবিকে তার বাবাই আগেই খাইয়ে দিয়েছে, বাকি আছে শুধু আপনাদের খাওয়া দাওয়া। যান, গিয়ে খেয়ে নিন, না হলে দেখা গেল এই খাওয়াটুকু আর জুটলো না আপনার। তুর্য সেই একই রকম ভাবে রহস্যজনক ভাবে এসে কথাটা রুদ্রের দিকে ছুড়ল। এসব কথার মানে কি? কি বলতে চাচ্ছেন আপনি? তেমন বিশেষ কিছুই না, স্পেশাল মানুষের কিন্তু জীবন আর পরিস্থিতির কোনো গ্যারান্টি নেই, কখন কার জীবনে কি ঘটে যায় তা একমাত্র আল্লাহই জানেন। এই যেমন 3 বছর আগে আমি যখন খুশি খুশি গাড়িতে উঠেছিলাম, আমি কি জানতাম যে আমার গাড়ি ব্রেক ফেল হবে? ঠিক তেমন আজ যেমন আপনি অনেক খুশি খুশি আছেন, কাল কি গ্যারান্টি দিতে পারবেন যে এমন থাকতে পারবেন? তুর্য কি বলতে চাইছেন আপনি ভাইকে? তেমন কিছু না, তোমার মাথায় ঢুকবে না, যার মাথায় ঢোকার কথা তার মাথায় ঢুকে গেছে মনে হয়। আগে দাদাবাবু। ওনাদের খেতে দাও, অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা দাদাবাবু। দাদাবাবু যদি অনুমতি দেন আমি একটা কথা বলতাম। তুলসী মাথা নিচু করে বলল, হ্যাঁ অবশ্যই বলো। দাদাবাবু,
শোভা দিদিমণির বাসায় সবসময় আমিই কাজ করতাম। সবাই কেমন কি খাই আমি ভালো করেই বলতে পারবো। তাই কি আমি ওনার সাথে রান্নাঘরে কি সাহায্য করব? হ্যাঁ অবশ্যই, আজ তো খাবার আগে থেকে তৈরি হয়ে গেছে। তুমি আন্টিকে আর মিস্টার রুদ্রকে নিয়ে গিয়ে বসাও, তারপর খেতে দাও। আফটার অল মিস্টার রুদ্র আমাদের স্পেশাল গেস্ট বলে কথা। আচ্ছা দাদাবাবু চলেন। খালাম্মা আর বড় দাদাবাবু? কিরে শুভা, তুই যাবি না খেতে? মুখটা তো শুকিয়ে আমচুর হয়ে আছে। চল আমার সাথে, খাবি চল। হ্যাঁ চলো। দাঁড়াও শোভা, তুমি আমার সাথে খাবে এখন এখানে। আমি নিজে তোমার জন্য খাবার বানিয়েছি আর আজ নিজের হাতে তোমাকে খাইয়ে দেব। আর মিস্টার রুদ্র চৌধুরী, আমার বউ এখন তার স্বামীর কাছে চলে এসেছে, তাই ওকে নিয়ে আপনার আর না ভাবলে চলবে। আন্টি, আমি তো জানতাম না আপনি আসবেন, তাই তেমন আয়োজন করতে পারিনি, এর জন্যই অন্তত দুঃখিত। আরে না না বাবা, সমস্যা নাই। তুমি যে শুভা মামুনি আর তিলক দিদি ভাইয়ের জন্য এত কিছু করেছো, এটাই অনেক আমার কাছে। আমি খুব খুশি হয়েছি বাবা। মুখ ফুটে যখন বাবা বললেন, তখন কিন্তু আমি আপনাকে মাই বলবো। যান মা, খেতে যান। আমি মোহনকে বলে দিচ্ছি আপনাদের ব্যাগগুলো রুমে রেখে দিতে। আচ্ছা বাবা, চল রুদ্র, আমরাও যাই। ওরা স্বামী স্ত্রী এতদিন পর এক জায়গা হয়েছে, ওদেরকে একটু একা থাকতে দে। আচ্ছা চলো। এই বলেই রুদ্র তুর্যর দিকে রাগী চোখে এক পলক তাকিয়ে হন হন করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তুর্য শোভাকে হাত ধরে এনে বিছানায় বসালো আর কোলে থাকা তিলককে বলল, তিলক মাম্মাম, বাবাই এখন মামুনিকে খাইয়ে দেবে। আমার মাম্মামটা এখন কি তাহলে একটু মামুনির কোলে যাবে? মাম্মাম মা। মুখের মধ্যে আঙ্গুল দিয়ে আধো আধো গলায় বলতে লাগলো। খালি মাম্মাম তাই না? পাপাই কবে ডাকবে? এই বলে তিলকের গালে একটা বড় করে কিস করলো আর তিলক খিলখিল করে হেসে দিল। কি সুন্দর হাসে আমার মামুনিটা, একদম পাপার মতো। শুধু হাসি না, চোখ মুখ সবই আপনার উপরে গেছে। কষ্ট করে জন্ম দিলাম আমি, আর হলো আপনার মতো। চোখটা বাঁকিয়ে বলল শুভা। দেখছো তো তিলক মাম্মাম, তোমার মামুনি হিংসে করে। তুমি তো তোমার পাপার মেয়ে। কিন্তু তুমি তো তোমার পাপার মেয়ে, তোমার মাম্মামকে তোমার খুশি করা লাগবে, কারণ তোমার মতো তো তোমার মাম্মামও আমার কলিজা। তাই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো তোমাকে আরেকটা ভাই অথবা বোন দেই। আইডিয়াটা কেমন? কি গ্যারান্টি আছে যে পরেরটা আমার মতোই হবে? আবার যদি বাকিটা বলতে গিয়ে শুভা টের পায় যে ও কিসব বলছে, তাই লজ্জায় জিভা কেটে মাথা নিচু করে নেয়। তাও কথা ঠিক বলছো। তাহলে যতদিন না তোমার মতো কোনো বেবি হবে, ততদিন আমরা বেবি নিতেই থাকবো। খুব ভালো হবে, আমার তো কোনো প্রবলেম নেই। খুব ভালো হবে তাহলে, কি বলো বউ, করবে এমনটা? তুর্য শুভার কানে কানে কথাটা বলল। ধ্যাত, আপনি কি যে বলেন, কিছুই আটকায় না আপনার মুখে। এই বলেই ছুটে চলে যেতে নেয় আর তুর্য হাতটা ধরে আটকে দেয়। কই যাচ্ছ? আমি কি তোমাকে উঠতে বলছি? সাহস কত মেয়ের! আগের কথা সব ভুলে গেছো? আমার অনুমতি ছাড়াই উঠে দাঁড়াচ্ছ? খাবার খাবে কে? বেশ ধমক দিয়ে বলল। চুপচাপ বসো এখানে। তুর্যর এমন রাগ করা দেখে শুভার লজ্জা ছো দিয়ে পালিয়ে যায় আর মুখের হাসি মিলিয়ে গিয়ে মুখটা ভার হয়ে যায়। নিরুপায় হয়ে বসে পড়ে। হা করে তো। প্লেটের থেকে একটু খাবার নিয়ে মুখে তুলে দিতে গেল। আবার চুপ করেছে। দেখি তো লাঠিটা। না না না, করছে তো। নাও। তুর্যর মনে মনে খুব হাসি পাচ্ছে শুভার এমন ভীত মুখ দেখে। এভাবেই প্রায় পুরোটা ধমকের উপর রেখে শুভার মুখে পুড়ে দেয় আর শুভাও ভয়ে ভয়ে কিছু না বলেই সুন্দর মতো খেয়ে নেয়। তুর্য এবার প্লেটটা শুভার হাতে দিয়ে বলল, নাও এবার আমাকে খাইয়ে দাও, অনেক ক্ষুধা লাগছে, সেই সকাল থেকে কিছুই খাইনি। আপনাকে খাইয়ে দিব কেন? আবার কথা। চোখগুলো বড় বড় করে শুভার দিকে তাকালো। এক্ষুনি দিচ্ছি, হা করুন। বউয়ের হাতের খাবার কি যে মজা করছে দেখো কেমন, মনে হয় জীবনে খাবার খায়নি। আঙুলটা অব্দি চেটে খাচ্ছে। পচা আলুর বস্তা, পোকায় খাওয়া ঢ্যাঁড়স,
টক ছাড়া উগান্ডার তেঁতুল, বেড়া সাইকো কোথাকার। ওফ, অসহ্য। এই না কি এত ভালোবাসে, কিন্তু কথায় কথায় ঠিক শাসাতে পারে। যত সব নাটক। মনে মনে তুর্যর দিকে চোখ বাঁকিয়ে বলল শুভা। একটু ধীরে ধীরে বকো, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। আর হ্যাঁ, এই সবজির নাম বাদে তোমার লিস্টে কি আর কোনো বকা নেই? রাগি রাগি চোখে বলল, না মানে আসলে। না মানে আসলে তিলকের ভাই বোন নেওয়ার প্ল্যানটা কিন্তু আসলেই খারাপ না। এই বলেই হু হু করে হেসে দিল তুর্য। তার মানে আপনি এতক্ষণ রাগ করছিলেন না মজা করছিলেন? না, কেবল রাগ করেছিলাম, খুব রাগ করেছিলাম, কিন্তু মাথায় যখন তিলকের ভাই বোনের কথা উঠলো তখন অন্য মুডে চলে আসলাম। শুভার খুব কাছাকাছি এসে এইটা বলি যে কিস করতে গেল, তখনই শুভা হার দিয়ে ঠেকিয়ে দিল। আপনি ভুলে যাচ্ছেন আপনার কোলে তিলক আছে, ও কিন্তু সব দেখছে। দেখুক না, ও জানবে ওর পাপা ওর মাম্মামকে কত ভালোবাসে, তাই না তিলক মাম্মাম? হয়েছে, রাখেন আপনার বাজে বকবক। এখন আমাকে যেতে দিন, তিলকের জন্য দুধ গরম করা লাগবে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখুন 8টা বেজে গেছে। তাই আমার তিলক মামুনি খাবে, তাই তো? পাপা তো ভুলেই গেছিল। আচ্ছা তাহলে মাম্মামকে এখন যেতে দেই, ঠিক আছে মামুনি? এখন পাপা আর তার রাজকন্যা খেলবে, তার মাম্মামের সাথে কথা বলার জন্য তো পুরো রাতে আছে, তাই না সোনা? আচ্ছা যাও তাহলে, আমি আমার রাজকন্যার সাথে খেলি। তিলকের নাকের সাথে নাক ঘষে বলল, থাকুন ওর কাছে, আমি আসি। এই বলেই চলে গেল রুম থেকে শুভা। মা, তোমার মনে হয় না এই তুর্য একটু বেশি করছে? দেখেছো আসার পর থেকে কেমন করছে আমার সাথে? একদম সহ্য করতে পারছি না আমি ওকে। শুভাই সাইকোর সাথে থাকবে কেমন করে? রুদ্র, আমার মনে হয় তুই একটু বেশি বেশি ভাবছিস। আমিও এখানে আসার আগে এমনটাই ভাবতাম, কিন্তু এখানে এসে ছেলেটার চোখে আমি আমার শুভার প্রতি ভালোবাসা দেখেছি। আমার মনে হয় না ছেলেটা খারাপ, শুধু একটু রাগে ধাঁচে, ওটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মা, তুমি কি আমার মা নাকি ওই তুর্যের? বলো, তুর্য এত কিছু করলো, তোমার ভাইকে খুন করলো, আর তুমি ওই শুভার মতন ওই সাইকোটার গুণাগান গাইছো? তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার ছেলে তোমার কাছে কিছু চেয়েছিল। তুমি চাইলে শুভার সাথে আমার বিয়ের কথা বলতেই পারতে। কিছু করার মুরাদ আছে তোমার? খালি পারো প্ল্যান ভেস্তে দিতে। রুদ্র, তুই আস্তে কথা বল। আর কিসের প্ল্যানের কথা বলছিস তুই? তুই জানিস যে অসভ্য, তাও যদি তুর্য না থাকতো তাহলে বলা যেত, কিন্তু যেখানে শুভার স্বামী বেঁচে আছে আর ওর থেকে বেশি ওকে কেউ ভালোবাসতে পারবে না, নিজের চাক্ষুষ সেটা বুঝতে পারছি। তাহলে কেন তুই আমাকে এই অন্যায়ের কথা বলছিস? নিজের জীবনটা গুছিয়ে নে, সবটা ভুলে। আর একটা কথা বলি, তোর হয়তো শুনতে খারাপ লাগবে, সত্যি করে বলতো, তুই যে ছবিগুলো শুভাকে দেখিয়েছিস ওইগুলো কি আদৌ সত্যি? ভাই যেদিন মরেছে ওই দিন তো তুইও ছিলি সেখানে। মা, তুমি তোমার পেটের সন্তানকে সন্দেহ করছো? তুমি কি আদেও আমার মা? বলো তো, কি বলছো কি তুমি এসব? আমি কি বলছি তা আমি জানি না, কিন্তু আমি মা সন্তানকে চিন্তা কোনো মায়েরই ভুল হয় না। তুই যেমন আমার সন্তান, ঠিক তেমন তুর্যও আমার সন্তানের মতো। আর ওই ছেলের চোখ দেখে আমার মনে হয় না ও শুভার বাবাকে মারতে, যখন ও জানতো শুভা ওর বাবাকে কত ভালোবাসে। কোথাও তো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এমন সময় শুভা ওদের কাছে এলো আর মিসেস রাহেলার শেষের বলা কথাগুলো শুনেই বলল, তুমি একদম ঠিক বলেছ বড়মা। আমি ভাবতাম যে আমার বাবা আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই রাগে উনি এমন করেছে। কিন্তু সত্যি বলতে কি, আমাকে ওনার কাছে রেখে দেওয়ার আরও ব্যবস্থা ছিল। এসব ফেলে উনি এমন কাজ করবে সেটা আমারও এখন মনে হয় না। বাবার আগের মাথায় যতই খারাপ কথা বলুক না কেন, আমি কিন্তু ওনাকে কখনোই খারাপ ব্যবহার করতে দেখিনি। তাই আমার মনে হয় ওনার সাথে খোলাখুলি কথা বললে ব্যাপারটা হয়তো অন্য কিছুও হতে পারে। কারণ আমি যাকে এতটা ভালোবাসি, ও কখনোই তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতেই পারে না। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? আমি মিথ্যা কথা বলছি? ওই ছবিগুলো মিথ্যা কথা বলছে? সেসব আমি জানি না রুদ্র ভাই, আমি তোকে দোষী করছি না, কিন্তু আমি দুজকেও দোষী মানতে পারছি না। তাই আমাকেই সত্যি জানতে হবে। আমি আজকালই তুর্যর সাথে কথা বলবো এই বিষয়ে, সবটা ক্লিয়ার হওয়া প্রয়োজন।
3 বছর পর সব কটার মাথায় মরার ভূত চেপেছে। ভেবেছিলাম কয়েকদিন এদেরকে সুখ করতে দিয়ে তারপর আস্তে আস্তে তুচ্ছ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবো, কিন্তু না, তোরা যদি ফার্স্ট আগাস আমাকেও তো তাই করতে হবে। কালকে আমি আগে ওই তিলকের ব্যবস্থা করব, তারপর তোদের শায়েস্তা করব। তবে তোরা আগে সকাল সকালই সুভার সাথে ওদের দলিল নিয়ে তুজ্জোর আড়ালে কথা বলতে হবে। আর এইবার যদি আমার পথে আমার মা আসে তাহলে তোকে মরতে হবে, কোনো দয়া দেখাবো না। মনে মনে বলল রুদ্র। আমারও তাই মনে হয় রে শুভা, তুই একবার জামাইয়ের সাথে কথা বলে দেখ। আচ্ছা মা, আমি তাহলে এখন রুমে যাই, তোমরা শুয়ে পড়ো। আজ অনেক জার্নি গেছে, তিলককে খাইয়ে ঘুম পাড়াবো। আচ্ছা মা, যা তুই। আচ্ছা। এই বলে শুভা রুমের দিকে চলে গেল। রুমের সামনে গিয়ে শুভা দাঁড়িয়ে গেল। শুভা দেখলো তুজ তিলককে আলতো করে কোলে নিয়ে দুলিয়ে দুলিয়ে গান গাচ্ছে, আর তিলক কি শান্তিতে ঘুমিয়ে আছে তুর্যর কোলে। আজই দেখা হলো ওদের দুজনের, কিন্তু দুজনের মধ্যে দেখে মনে হচ্ছে কতটা গাঢ় বন্ধন। শুভারই মনে হচ্ছে গিয়ে কালো টিপ দিতে, যেন নজর না লাগে। এমন সময় তিলক ঘুমের মধ্যে তুজোর শার্ট ভিজিয়ে দিল। এইটা কি করলে রাজকন্যা তুমি? পাপ্পার শার্ট পুরো ভিজিয়ে দিলে, আমি এখন কি করব? তুজোকে প্রথম এমন ক্যাবলাকান্তের মতো দেখে শুভ্রার বেশ হাসি পেল, আর শুভা বেশ জোরেই হেসে দিল। এই যে বউ, খুব হাসি পাচ্ছে না এমন দেখে তোমার? দাঁড়াও, আজ রাতে কালকের থেকেও গাঢ় ডোজ দিব তোমাকে। তুজোর মুখে এমন কথা শুনি শুভার হাসি মিলিয়ে গেল। কি হলো, হাসো আর একটু, হাসো না, আমি আর একটু দেখি। শুভা শটাং আর কোনো কথা না বলে আলমারির কাছে চলে গেল। তারপর তুজোর জন্য একটা গেঞ্জি আর ট্রাউজার বের করে এনে বলল, নিন, এইগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসুন। আর আপনার রাজকন্যাকে আমার কোলে দিন, আমি ওর জামা কাপড় চেঞ্জ করে দিই, আর এই দুধটাও খাইয়ে দিই। ও বউ, আমি তো তোমার স্বামী, তোমার সামনে কাপড় চেঞ্জ করি, তাতে ক্ষতি? শুভার দিকে বাঁকা করে হেসে বলল তুর্য। ইস, ছি ছি, যান গিয়ে চেঞ্জ করে আসুন। না হলে কিন্তু না, আমি আপনার রাজকন্যার জামা চেঞ্জ করব না, কোলে নিব না। আপনাকেই সারা রাত এইভাবেই কোলে রাখা লাগবে। এই না না, আমি যাচ্ছি, তুমি রাজকন্যাকে নাও একটু, আমি এখনই চেঞ্জ করে আসছি। এই বলেই তিলককে শুভার কোলে দিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে দিল দৌড়। তুজোকে ভাবে দৌড়ে যেতে দেখে শুভা হেসে ফেলে। বেশ হয়েছে, আজকে জব্দ হয়েছে সাইকোটা। এই বলে শুভা তিলকের কাপড় চেঞ্জ করে ওকে কোলে নিয়ে দুধটা খাইয়ে দিল, তারপর বিছানায় শুয়ে দিল। তারপর তুজোর শুভা আর তিলকের বড় করা ছবিটার সামনে গিয়ে এক নয়নে ছবিটা দেখতে থাকে। হঠাৎ করেই শুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে নাক ঘষতে থাকে তুর্য। শুভাও কিছু না বলে শুধু তুর্যর স্পর্শ অনুভব করতে লাগলো। বউ, ওভাবে আমাদের ছবিটা তাকিয়ে কি দেখছো? কই, কিছু না তো। কিছু না? হ্যাঁ, সত্যি কিছু না। এই বলে শুভাকে টান দিয়ে সামনে ঘুরিয়ে ওর কোমর জড়িয়ে ওকে একদম শরীরের সাথে মিশিয়ে নিল। কি 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 করছেন? ছাড়ুন আমাকে। ছাড়ার জন্য তো ধরিনি বউ, সবসময় জড়িয়ে রাখার জন্য ধরেছি। শুনুন না, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যা জানা আমার অত্যন্ত দরকার। আমি জানি তুমি কি জানতে চাও আমার কাছ থেকে, কিন্তু আমি যে এখন এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। খুব দ্রুত তুমি সবটা বুঝতে পারবে। শুধু এইটুকুই যেন, ভালোবাসায় বিশ্বাস জিনিসটা খুব বড়। তুমি যতই মুখে বলো ভালোবাসি না, কিন্তু আমি জানি তুমি আমাকে 3 বছর আগে ভালোবেসে ফেলেছিলে। কিন্তু নিজের মনের কাছে প্রশ্ন করেছো, ভালোবাসার মানুষের প্রতি তোমার দায়িত্ব কি? কতদূর যেতে পারবে তুমি তোমার ভালোবাসার জন্য? আমি কিন্তু তোমার ভালোবাসার জন্য হাসি মুখে মরতে অবধি পারবো। আর রইল বিশ্বাসের কথা, যখন তুমি বলেছিলে তিলক তোমার সন্তান না, অন্য কারো, আমিও পারতাম তোমার মতো তোমাকে অবিশ্বাস করতে, যেভাবে তুমি করেছিলে আমাকে। কিন্তু আমি তা করিনি, কারণ আমার ভালোবাসার প্রতি আমার যে অটুট বিশ্বাস। আরে, তুমি আমার ভালোবাসার মানুষ হওয়া সত্ত্বেও আমি তোমার কথা শুনে ভালোবাসায় কলঙ্ক লাগাইনি। আর সেখানে তুমি তো বাহিরের কথায় এসব কথা আর নাই বলি, তবে একটা কথা জেনো, সত্যিটা জেনে সবচেয়ে বেশি ভেঙে পড়বে তুমি। কিন্তু আমি যে... শোভা,
তুমি এখনো ছোট, বেশ বোকাশোকা তুমি, বুঝবে না। তবে সত্যিটা তোমাকে বের করতে হবে। খালি এইটুকুই বলবো, মানুষের কথা না শুনে নিজের মনের কথা শোনো। তুর্যর মুখে এইসব কথাগুলো শুনে সুভা গভীর ভাবনায় পড়ে গেল। কি বললো এসব উনি? আমার যে সব কিছু এলোমেলো হয়ে গেল। তার মানে কি উনি সবটা জানে? উনি কি কোনো অন্যায় করেনি? তাহলে ওই ছবিগুলো আর রুদ্র ভাইয়ার কথা, রুদ্র ভাইয়াই বা মিথ্যা কেন বলবেন? কি বা লাভ ওনার? না, কিছু মাথায় ঢুকছে না। এসব ভাবতে ভাবতেই হুট করে তুর্য সুভাকে কোলে তুলে নেয়। কি করছেন? কি করছি? বউকে কোলে তুলছি। এখন আমরা বারান্দায় যাব, তারপর তোমার কোলে শুয়ে চন্দ্রবিলাস করব। এই বলেই তুর্য সুভাকে কোলে নিয়ে সোজা বারান্দায় চলে গেল। তারপর দোলনায় সুভাকে বসিয়ে সুভার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে পড়ে তুর্য। বউ, একটু মাথা নেড়ে দাও তো, আমি একটু তোমার কোলে ঘুমাই। কতদিন তোমার কোলে শুই না, খুব ক্লান্ত বউ আমি। 3টা বছর একটু একটু করে লড়াই করতে দিন শেষে ক্লান্ত শরীরটা তোমার কোলে রাখতে পারিনি। একটু চুলটা নেড়ে দাও না। এই বলেই সুভার শাড়ির আঁকড়ে ধরল। তুমি শো, আমি তোমার মাথা নেড়ে দিচ্ছি, চোখটা বন্ধ করো। এই বলে সুভা একটু একটু করে তুর্যর চুল নেড়ে দিতে লাগলো। আর তুর্য এক হাত দিয়ে সুভাকে জড়িয়ে পরম শান্তিতে ঘুমালো। সকালে সুভার যখন ঘুম ভাঙে তখন সুভা নিজেকে বিছানায় আবিষ্কার করে। সুভার আর বুঝতে বাকি থাকে না যে তুর্যই ওকে বিছানায় এনেছে। বিছানার এপাশ ওপাশ তাকিয়ে দেখে তিলক ওর পাশেই ঘুমিয়ে আছে, কিন্তু অপর পাশে তুর্যকে দেখতে পেল না সুভা। সুভা ব্যস্ত হয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। সুভা চুলটা খোপা করে জলদি উঠে পড়ে, কারণ সুভা জানে তুর্য রোজ ফ্রাইডেতে একটু বেশি জগিং করে, আর জগিং করে আসার পরপরই ওর ব্ল্যাক কফি প্রয়োজন। এইটা ছাড়া ও থাকতে পারে না। তাই আর 1 মিনিটও আগে পিছু না ভেবে সুভা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, কারণ তুর্যর আসার প্রায় সময় হয়ে গেছে। দ্রুত ফ্রেশ হয়ে এসেই সুভা আলমারি থেকে তুর্যর কাপড় বের করতে নেয়, অমনি আলমারি থেকে হুড়মুড় করে একটা অ্যালবাম নিচে পড়ে। সুভার এই বিষয়টা দেখে বেশ কৌতূহলী হলো, তাই ও ঝুঁকে অ্যালবামটা তুললো। তারপর দেখার জন্য একটু একটু করে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতায় দেখলো একটা স্বর্ণের ভেসলেট আটকানো। ও ভেসলেটটা হাতে নিয়ে বেশ খানিকক্ষণ গভীরভাবে তাকিয়ে দেখলো। এটা তো বাবার ব্যাসলেট। বাবার ব্যাসলেট তুচোর কাছে এলো কি করে? এটা তো বাবা বলেছিল তার একমাত্র জামাইয়ের হাতে তুলে দিবে, কিন্তু রুদ্র ভাইয়া তো বলেছিল বাবা ওনাকে মেনেই নেয়নি। তাহলে এই ব্যাসলেট ওনার কাছে আসলো কি করে? ও আস্তে আস্তে দ্বিতীয় পাতায় গেল। সেখানে দেখলো একটা পিচ্চি ছেলের ছবি, আর ওই পিচ্চি ছেলেটাকে শুভর বাবা জড়িয়ে ধরে আছে, আর তার ওই গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আরেকজন ঠিক শুভার বাবার বয়সী। কে এই পিচ্চি বাচ্চা? এই বাচ্চাটার চোখগুলো তো একদম তুর্যর মতো। তবে কি এই তুর্য? বাবা কি তাহলে ওনাকে আগের থেকে চিনে? আর পাশের এই আঙ্কেলটাই বা কে? এসব আমি কি দেখছি? না না, আমাকে জানতেই হবে এই পিচ্চি ছেলেটাই উনি নাকি। এরপর পাতা উল্টাতেই শুভা দেখলো ওর বড় মা আর একজন মহিলা, মধ্যখানে দুটো স্কুল ড্রেস পরা বাচ্চা। এই বাচ্চাটাকেই তো বাবা জড়িয়ে ধরেছিল, এখন এই আন্টিটাও জড়িয়ে ধরে আছে। কে উনি? উনি কি এই বাচ্চাটার মা? আর এই আন্টির সাথে বড় মায়েরই বা কি সম্পর্ক? আর বড় মায়ের বা যে পিচ্চিটাকে জড়িয়ে ধরে আছে সে কে? এটা কি রুদ্র ভাইয়া? শুভার মাথায় যেন কিছু ঢুকছে না। শুভা দ্রুত অপর পেজ বের করলো, আর সেখানে যা দেখলো আপনা আপনি মুখ থেকে বের হয়ে গেল। মা? মায়ের ছবি ওনার কাছে কি করে এলো? আর মায়ের কোলে এই ছোট্ট আতুরে বাচ্চাটাই বা কে? আর ওই ছবির আঙ্কেলটা তো মায়ের সাথে আছে দেখছি। এসব কি হচ্ছে? শুভার কৌতূহল যেন আরো বেড়ে গেল। ও জলদি অপর পেজ উল্টালো, আর সেখানে ও যা দেখলো ওর চোখ পুরো চড়ক গাছ। ছবিটা ঢাকা মেডিকেল কলেজের 2015 থেকে 16 শিক্ষাবর্ষের এক ঝাঁক ছাত্রছাত্রীর হলমার্ক কাপড়ের ছবি।
এই কি, এটা তো আমাদেরই মেডিকেল কলেজের 17 ব্যাচের ছবি। এখানে তো দেখছি উনি আছেন আর রুদ্র ভাইয়াও আছে। কিন্তু রুদ্র ভাই যদি ডক্টরি হয়ে থাকে তাহলে সে এখন কেন বিজনেস করে, ডক্টরি প্র্যাকটিস করে না কেন? এর আগে তো কেউ কখনো আমাকে বলেনি রুদ্র ভাই মেডিকেলে পড়েছে, রুদ্র ভাইও বলেনি। এর মানে তো উনি আর রুদ্র ভাই পরস্পরকে চেনে। তাহলে উনারা এমন অপরিচিতর মতো ব্যবহার করেন কেন, যেন একজন আরেকজনের প্রতি কত রাগ? কেউই তো এই বিষয়ে আমাকে আগে বলেনি, না রুদ্র ভাই না উনি। এতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, কিন্তু আমার এই প্রশ্নের উত্তর কে দিবে? রুদ্র ভাই? না, এর আগের বার শুধু রুদ্র ভাইয়ের কথা শুনেছি। এইবার যা বের করার নিজে বের করব। আমি জানি আমাকে এই বিষয়ে কে হেল্প করতে পারবে। বড় মা। হ্যাঁ, একমাত্র বড় মাই পারবে এই ছবিতে থাকা মানুষগুলোকে আমাকে চিনাতে সাহায্য করতে। আমাকে তো এই রহস্যভেদ করতেই হবে। এমন সময় পেছন থেকে তুলসী এসে ডাক দিল। ম্যাডাম আসবো? তুলসীর গলা পেয়ে শুভা জলদি অ্যালবামটা পাশে থাকা বুক সেলফের ভিতরে ঢুকিয়ে দিল। হ্যাঁ এসো। কি হলো তুলসী? আসলে ম্যাডাম, দাদাবাবুকে দেখলাম সকালে জগিং করতে গেছে। এখনো তো প্রায় 9:30 বাজে। তো দাদাবাবুর জন্য কি ব্রেকফাস্ট বানাবো? মোহনদা তো বাজারে গেছে, তাই ওনার কাছেও শোনা হয়নি। আর বড় ম্যাডাম আর রুদ্র দাদাবাবু উঠে গেছে। তো আপনারা কি খাবেন যদি একটু বলতেন। তুলসী, তোমার দাদা বাবুর খাবার আমি বানাচ্ছি, চলো। আমি যাচ্ছি তোমার সাথে, তুমি শুধু আমাকে একটু হাতে হাতে আগিয়ে দাও। আমি ব্ল্যাক কফিটা বানিয়ে ফেলি, এক্ষুনি বোধহয় উনি চলে আসবে। আর তুমি ততক্ষণে আমাকে আটাটা মাখিয়ে দাও, আর তিলকের জন্য দুধ গরম করে বসিয়ে দাও, কেমন? আর শোনো, আটা মাখানোর পর বড়মার রুমে লেবু মধুর শরবতটা পাঠিয়ে দিও। তুমি তো জানো এইটা। জি ম্যাডাম। আচ্ছা, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি বড় ম্যাডামের ঘরে। আপনি রান্নাঘরে যান, তারপর আমি এসে আটা মাখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো। এই বলে শুভা আর তুলসী রুম থেকে বের হয়ে যায়। তারপর তুলসী মিসেস রাহেলার রুমে যায়, আর এদিকে শুভা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে ওর সবটা এলোমেলো লাগে, কারণ আগে যেমনটা করে শুভা রান্নাঘর গুছিয়েছিল এখন আর তেমন নেই। পুরো রান্নাঘর অগোছালো হয়ে আছে। শুভা শাড়ির আঁচলটা কোমরে গুজিয়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করলো। রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে শুভার কপালে অনেকটা হলুদ গুঁড়ো লেগে গেল। সেদিকে শুভার কোনো হুঁশই নেই। শুভা জলদি রান্নাঘর গুছিয়ে কফি বিনস কোথায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওর নজর পড়লো সব থেকে উপরের সেলফে কফি বিনসের কৌটা। ও হাত দিয়ে অনেক চেষ্টা করলেও উঁচু হয়ে নেওয়ার, কিন্তু তাও পারলো না। এখন কি করি? উনি তো এক্ষুনি চলে আসবে। ওনার সার্ভেন্টগুলোও এক একটা কচু, রান্নাঘরের কি অবস্থা করেছে। আর প্রয়োজনীয় জিনিস কেউ এভাবে রাখে? আমার মতো খাটো মানুষ কিভাবে এগুলো নাগাল পাবে? কি করব এখন? এসব ভাবতে ভাবতেই শুভা খেয়াল করলো কেউ একজন শক্ত করে ওর কোমরটা ধরে মাটি থেকে অনেকটা উঁচুতে তুলে নিয়েছে। এতটাই উঁচুতে তুলেছে যে তার নিঃশ্বাস শুভার কোমরে এসে পড়ছে। শুভা তো বেশ বুঝতে পারছে যে এমন কাজ কে করেছে, কিন্তু কোনো মতে শুভা নিজের হাসি ঠেকাতে পারছে না। ছোট থেকেই শুভার একটাই দুর্বলতা, যে ওর কোমরে ভীষণ সুরসুরি লাগে, আর ওর হাসি থামেই না। এই কি করছেন? ছাড়ুন বলছি, আমার কিন্তু খুবই হাসি পাচ্ছে। তাই হাসি পাচ্ছে? আমি তো হেল্প করার জন্য তুললাম, কিন্তু এখন যখন এইটার কারণে তুমি খিলখিল করে হাসছো, দেখতে দারুণ লাগছে। আর একটু হাসি নেই, দাঁড়াও। এই বলে শুভার কোমরে শক্ত করে ধরা অবস্থায় তুচ্ছ হারমোনিয়াম বাজাতে আঙ্গুল দিয়ে, আর এদিকে নিঃশ্বাস পড়ছে শুভার কপালে। শুভাকে আর ঠেকায় কে? শুভা নিচের হাসি ঠেকাতেই পারছে না। তুজ বেশ খানিকক্ষণ করার পর থেমে গেল, কিন্তু শুভা যেন কিছুতেই ওর নিজের হাসি থামাতে পারছে না। হাসতে হাসতে ওর চোখের জল এসে পড়লো, আর শুভার নিঃশ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। তুজ এতই থামানোর চেষ্টা করেছে, কোনো কাজ হচ্ছে না। পরে তুজোর মাথায় একটা প্ল্যান আসে। তুজ শুভাকে নামিয়ে একটানে সামনে ঘোরায়, তারপর কিছু না বলে শটাং শুভার ঠোঁট দখল করে নেয়। তুজোর হাত গিয়ে শুভার একদম নিজের সাথে মিশিয়ে নেয়। শুভা চোখগুলো বড় বড় করে নেয় আর বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তুর্য একদম শক্ত করে শুভাকে ধরে রাখে। প্রায় 5 মিনিট পর তুর্য শুভাকে ছেড়ে দেয়,
আর সুভা তুর্য থেকে খানিকটা সরে এসেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ও লজ্জায় আর মুখ তুলে তাকাতে পারছে না, কারণ বাড়ি ভর্তি মানুষ যদি দেখে নিত। তুর্য সুভার এমন লজ্জা পাওয়া দেখে মুচকি হেসে গ্লাসে পানি ঢেলে সুভার সামনে ধরে, আর সুভা ছু মেরে তুর্যর হাত থেকে পানিটা নিয়ে ঢক ঢক করে পুরোটা খেয়ে নেয়। এটা আপনি কি করলেন? কি করলাম আবার? বউকে কিস করলাম। কেন, আমি কি কিস করতে পারি না? এখন কি আমার বউকে কিস করব বুঝি তোমার পারমিশন নিয়ে? আপনি এই রান্নাঘরে কেন এসেছেন বলুন তো, আমাকে বিরক্ত করতে? এই যে এটা করলেন, বাসায় যদি কেউ দেখে নিত কি হতো বলুন তো? কি হতো? আমার বাড়ি, আমার জিনিস, লোকের কি? কি আমার জিনিস মানে? আমি জিনিস? আহা, তুমি তো আমার বউ, আমার সম্পত্তি, এটাই বোঝাতে চেয়েছি। আর আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। দেখলাম আমার বউটা কত উপর থেকে কফি বিনসটা নিতে যাচ্ছে, তাও পারছে না, তাই তো সাহায্য করি ভাবলাম। কি সাহায্য করলেন? এসেই তো সুশুরি দেওয়া শুরু করেছেন। তাই তাহলে এসো আবার উপরে তুলি, তুমি নিয়ে নাও, জানিবা। তাই বলেই তুর্য এক টান দিয়ে সুভাকে কাছে টেনে দুহাত দিয়ে ঘিরে নিল। তারপর যেই আবারও কোমরে হাত দিতে গেল, তখনই সুভা বলে উঠল, 1 মিনিট, এখন আমাকে উপরে তোলা লাগবে না, আপনি উপরে থেকে পড়ে দিন। সামনে 6 ফুট 2 ইঞ্চি মানুষ থাকতে আমি কেন হাত লাগাবো? সাহায্য যখন করতেই চান এভাবেই করুন। এইটা কোনো কথা? এই নাও। এই তো, গুড বয়। আচ্ছা 1 মিনিট, আপনার কপালে হলুদ লাগলো কেমন করে? ওই যে বউয়ের ভালোবাসা খেতে গিয়ে বউয়ের কপালের হলুদ আমার কপালে লাগছে। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। বাইরে থেকে এসেই সোজা রান্নাঘরে ঢুকছেন। এসেছি তো। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপাল মুছিয়ে দাও। আমার শাড়ি দিয়েই কেন মুছে দেওয়া লাগবে? রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলেই তো হয়। না না, লাগবে, খুব লাগবে। আমি বলছি দাও, তার মানে দিতে হবে। তুমি যদি শাড়ি দিয়ে না মুছে দাও তাহলে কিন্তু এইবার 5 মিনিট না, এর দ্বিগুণ সময় ধরে তোমার ওই ঠোঁটটার উপর অত্যাচার হবে। এখন তুমি ভেবে নাও কি করবে। উফ, সাইকো একটা। আসুন দেখি, কাছে আসুন। তুর্য দুহাত দিয়ে সুভাকে ঝুড়ি ধরে মাথাটা সুভার বুক বরাবর ঝুঁকে নিল, আর সুভা আস্তে আস্তে শাড়ির আঁচল দিয়ে মুছে দিল কপালের হলুদ। হয়েছে, একদম পরিষ্কার। এবার যান। যাবো মানে? তোমার কপালেও তো হলুদ লেগে আছে, ওটাও তো আমার মুছে দিতে হবে। তুমি তো আদর করে আমাকে মুছিয়ে দিলে, আমাকেও তো মুছে দিতে হবে। আফটার অল এটা আমার দায়িত্ব। এই বলেই বাঁকা হাসি দিয়ে আস্তে আস্তে সুভার দিকে ঝুঁকতে লাগলো। এই, আপনার মতি গতি আমার ভালো লাগছে না। একদম কাছে আসবেন না তো এখন, আমার অনেক কাজ। বাকিটা আর মুখ থেকে উচ্চারণ করতে পারে না সুভা। তার আগেই তুর্য ওর ঠোঁট ছুঁয়ে দেয় সুভার কপালে, যেখানে হলুদ লেগে আছে, আর সুভা লজ্জায় চোখটা বন্ধ করে ফেলে, আর ওর মুখের কথাগুলো বন্ধ হয়ে যায়। তুর্য আস্তে করে হলুদ লেগে থাকা পুরো জায়গাটা কিস করে নিল, তারপর মাথাটা তুলে নিল। চোখ খুলেন ম্যাডাম, দেখেন আপনার কপালের হলুদ উধাও। সুভা আস্তে আস্তে চোখ খুলল। বোর কপালে থাকা হলুদের স্বাদও আছে। আপনি এরকম হলুদের গুঁড়ো খেয়ে ফেললেন? আজ পর্যন্ত কাউকে দেখছেন এমন করতে? এই, আপনার মাথায় সত্যিই সমস্যা আছে। ছি ছি ছি, সত্যি 1 নম্বরের সাইকো আপনি। ও মা, কাউকে দেখে বুঝি আমাকে আমার বউকে আদর করা শিখা লাগবে? মাথায় আছে কিনা জানি না, কিন্তু আমার তো আমার বউকে ভালোবাসতে বেশ লাগে। এমন সময় তুলসী রান্নাঘরে প্রবেশ করে, আর দুজনকে এভাবে দেখেই নিজের চোখ ঢেকে নেয়। আর শুভাও তুলসীকে দেখে দ্রুত তুর্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, আর তুর্য তুলসীর দিকে একটা রাগি রাগি লুক নিয়ে বলে, এখন কেন এলে? দেখলে আমি তোমার ম্যাডামকে আদর। শুভা তুর্যর দ্রুত বাকি কথা বলতে না দিয়ে আটকে দিয়ে বলে, ও তুলসী, এসেছিস? আয়, আমার আটাটা জলদি মাখিয়ে দে, আর তিলকও এক্ষুনি উঠে যাবে, অনেক কাজ আছে এখনো। আচ্ছা ম্যাডাম। তুলসী লজ্জায় মাথা নিচু করে কাজ করতে লাগলো। এই যে শুনুন, আপনি এখন প্লিজ যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার কফিটা পাঠিয়ে দিচ্ছি।
আপনার রাজকন্যা অনেকক্ষণ ধরে একা আছে, সবে মাত্র হাঁটা শিখেছে। কখন পড়ে টরে যায়? কাছে যান একটু। কিন্তু আর কোনো কিন্তু না, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা। শুভা দিকে চোখটা বাঁকা করে তাকিয়েই চলে গেল। আর এদিকে শুভাও লজ্জায় মাথাটা নিচু করে কাজ করতে লাগলো। হঠাৎ করেই তুলসী মুচকি হেসে উঠল। একটা কথা বলো ম্যাডাম, বল। দাদাবাবু কিন্তু সেই রোমান্টিক, বড় বড় ফিল্মের নায়করাও কিন্তু হার মানবে দাদাবাবুর কাছে। তুই চুপ কর, কাজ করবো চুপচাপ। অনেকক্ষণ ধরে তিলকের রুমের বাইরে থেকে ঘুমন্ত তিলককে লক্ষ্য করছিল রুদ্র। তারপর আস্তে আস্তে তুর্যদের রুমে ঢুকলো। তারপর আস্তে করে ঘুমন্ত তিলককে কোলে নিল। আহারে সোনামণিটা, তুই জানিস তোকে যতবার দেখেছি আমার গা হাত পা জ্বলে গেছে। ওই তুজ্জোর কথা মনে পড়ে, কিন্তু কি আর করার, ওই মাথা মোটা শুভার মন গলানোর জন্য তোর সাথে ভালো অভিনয় করা লাগছে। কিন্তু কি হলো, লাভের লাভ কিচ্ছুই হলো না। মাঝখানে তোর জন্য, শুধু তোর জন্য এই তুজ্জ আর শুভা আবার এক হয়ে গেল। তাই তোকে বাঁচিয়ে রেখে আমার লাভ কি? একটু আগেই দেখলাম তোর সিকিউরিটি গার্ড, মানে তোর বাবা, সেও বাসায় নেই। আর ওই শুভাটাও রান্না করে কাজ করছে, আর আমার ওই বোকা মাটাও নিজের রুমে। তাই এর থেকে ভালো সুযোগ তোকে মারার আর কি হয় নাকি? কিন্তু কি করে মারি বলতো তোকে? যেভাবেই মারি না কেন সবাই বুঝবে এটা মার্ডার। আর এই শিয়ানা তুজ্জ তো এক মুহূর্তে বুঝে যাবে। কি করা যায় বলতো? হ্যাঁ, আমি বরং এখানেই তোকে উঁচু করে ফেলে দিই। কচি মাথা, একটু ব্রেনে আঘাত লাগলেই কাজ খতম। এখান থেকে পড়ে গেলে কেউ সন্দেহ করতে পারবে না। সবাই ভাববে তুই কয়দিন হলো হাঁটা শিখেছিস, বিছানায় ছুটে বেড়াতে গিয়ে পড়ে গেছিস। এইটাই ভালো হবে, তাই না সোনামণি? তোর একবার কিছু হলেই দেখবি তোর বাবা মার মাথা বিগড়ে গেছে, আর আমি আবারও তুজ্জের বিরুদ্ধে খাড়া করতে পারবো তোর ওই বোকাশোকা সরল মাটাকে। সরি রে সোনামণি, তোকে যে মরতে হবে। ওপরে গিয়ে ভালো থাকিস, কেমন? বাই বাই। এই বলেই উঁচু করে হাত আলগা করে দিল আর তিলক পড়ে যেতে নিল। তিলক যেই পড়ে যেতে নিল অমনি তুর্য এসে নিচে হাত পেতে নিল আর তিলক তুর্যের কোলে গিয়ে পড়ল। তুর্য সাথে সাথে তিলককে বুকে জড়িয়ে নিল শক্ত করে। তারপর তিলকের গালে মুখে অসংখ্য চুমু খেতে লাগলো। রুদ্র তুর্যর এমন আকস্মিক আগমনে ভয় পেয়ে খানিকটা সরে গিয়ে দাঁড়ালো। আর এদিকে তুর্য তিলককে খাটে নামিয়ে এগোতে লাগলো আর রুদ্র ভয় পেয়ে পিছনে সরে যেতে লাগলো। তুর্য রুদ্রের কাছে এসে শক্ত করে ওর কলার চেপে ধরলো আর বলল, রুদ্র, অনেক পাপ করেছিস তুই, কিন্তু সেগুলো কিন্তু তোর যারা নাগালের বাহিরে করেছিস। কিন্তু এখন তুই কিন্তু তোর যারা নাগালে আছিস সেটা ভুলে যাস না। আর আমি কেমন তা নিশ্চয়ই তুই ভুলে যাসনি। তোর সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে তুই আমার রাজকন্যাকে মারিস? তুই ফুলমার একমাত্র অবলম্বন বলে এতদিন আমি তোকে কিচ্ছু বলিনি, না হলে কবে তোকে এমন শাস্তি দিতাম যা জীবনে কল্পনা করতে পারবি না। ঠিক যেমন শাস্তি দিয়েছিলাম তোর ভাইকে। আশা করি কলেজের থাপ্পড়টা ভুলিসনি। তুই একটু সাবধানে থাকিস। শোভা আর তিলক আমার কলিজা, তাই ছোঁয়া তো দূর, খারাপ নজরেও যদি তুই আমার কলিজার দিকে তাকাস তোর চোখ দুটো উপড়ে ফেলতে আমার বিশ্বাস কর একটুও সময় লাগবে না। তাই নিজেকে বাঁচিয়ে রাখতে চাইলে ভালো হয়ে যা, না হলে থাক। কি হবে আর বললাম না। তুজ্জ, তুই কিন। চুপ, একদম চুপ। আর একটা কথাও না, বাইরে খেতে যা। ফুলমাল অপেক্ষা করছে তোর জন্য। বেশি কথা বললে তোরই লস। সবাই তোর সত্যিটা জেনে যাবে আর তোর এই আরামায়েশের খাবার দিন ফুরবে। গট ইট। তাই যা বলছি চুপচাপ কর, যা এখনই সামনে থেকে চলে যা। কলারটা আবার ঠিক করে দিয়ে একটা ধাক্কা দিয়ে দরজার কাছে পাঠিয়ে দিল আর রুদ্র টাল সামলাতে না পেরে দরজার সাথে ধাক্কা খেল। কি ভেবেছিস তুই অপমানের পর অপমান করে যাবি আর আমি মুখ বুজে সবটা মেনে নিব? এখন চুপ করে চলে যাচ্ছি, কিন্তু খুব জলদি তোর মুখটা বন্ধ করার ব্যবস্থা করব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মনে মনে এইটা বলে সেখান থেকে চলে গেল। এদিকে তুর্য তাকিয়ে দেখে তিলক জেগে গেছে আর আধো আধো গলায় কি যেন বলে কাঁপা কাঁপা পায় তার দুটো তুর্যর দিকে
বাড়িয়ে দৌড়ে আসছে। তিলক তুর্যর কাছে দৌড়ে আসতেই তুর্য খপ করে তিলককে কোলে তুলে নেয়। এই তো উঠে পড়েছে আমার রাজকন্যাটা। ওলে বাবা, এত খুশি আমার বাচ্চাটা। কেন এত খুশি? বাবাই বকে দিয়েছে পাজি লোকটাকে, তাই এত খুশি? আমার রাজকন্যা তুমি একদম নিশ্চিন্তে থাকো। তোমার বাবাই তোমার আর তোমার মাম্মামের গায়ে একটা বাছর লাগতে দিবে না। সব পাজি লোককে ঢিসুম ঢিসুম দিবে। রাজকন্যা আর রাজকন্যার মা তো পাপাইয়ের প্রাণ। টেবিলে বসে খাবার খাচ্ছে রুদ্র আর মিসেস রাহেলা আর শোভা আর তুলসী ওদেরকে খাবার বেড়ে দিচ্ছে। তোকে কত করে বললাম মা যে তুইও খেতে বস, তা না, জোর করে আমাদের খেতে বসাই দিলে। রুদ্র না হয় খেত, আমি পরে খেতাম। এখনো তুই জামাই খেলি না, আবার দিদি ভাইটাও খেলো কিনা জানি না। আমার এভাবে কিন্তু খেতে ভীষণ ইতস্তত বোধ হচ্ছে। আহা বড় মা, তুমি খাও তো, তোমার জামাই এক্ষুনি আসবে, আর ও এলেই আমিও ওর সাথে খেয়ে নিব। আর তোমার দিদিভাইকে তোমার জামাইকে খাইয়ে দিচ্ছে, একদম চিন্তা করো না তো, তুমি খাও তো, উনি এক্ষুনি চলে আসবে। হঠাৎ করে ওদের কথার মধ্যে কি যেন অনেকক্ষণ ধরে ভাবে। রুদ্র বলে ওঠে, শোভা শোন, তোর সাথে কিছু কথা আছে আমার। বল না ভাই, কি কথা? এখানেই বল, সমস্যা নেই। আসলে বলছিলাম যে আমরা তো তোদের বাড়ি ছেড়ে চলে এসেছি, আর তুই তো বলেছিস আজীবন এখন থেকে এখানেই থাকবি। তাই বলছিলাম কি, তোদের কুমিল্লায় যে 5 বিঘা জমি আছে, তারপর তোদের ওই বাড়িটার কিছু তো ব্যবস্থা করতে হবে। এখন দেখ, মা তো মামার খুব কাছে ছিল, মাকে মামা খুব ভালোবাসতো, তাই মনে হয় বাড়িটা মার নামে করে দেওয়াই ভালো আমার মতে। তাহলে বাড়িটা সারা জীবন ভালো থাকে আর মামাও খুশি হবে। হ্যাঁ আরে চুপ কর শুভা, কিসের হ্যাঁ? আমি কি কোনো সম্পত্তি চেয়েছি? আর আমি বুঝতে পারছি না রুদ্র, এটা একান্তই শুভ্রর ব্যাপার। তুই এটা নিয়ে এখন কেন কথা তুলছিস? একদম ঠিক বলছেন মা। আমার মনে হয় মিস্টার রুদ্র শোভার বাবার সম্পত্তি নিয়ে একটু বেশি ভাবছে। তবে আমি সম্পত্তির কথা যখন উঠছেই, আমি কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই বাবা, বলো না। আসলে আঙ্কেল বেঁচে থাকতে অনাথ আশ্রমে বাচ্চাদের নিয়ে কিছু একটা করতে চেয়েছিলেন। রোজ শুক্রবারে উনি অনাথ আশ্রমে যেতেন আর বাচ্চাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দিতেন। তাই আমার মতে ওই বাড়িটাই সকল দুস্থ শিশুদের জন্য যদি চাইল্ড কেয়ার হোম বা করা হয়, পাকা জমিতে যদি ওই শিশুদের জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, তাহলে অনেক দুস্থ শিশুরা উপকৃত হয়। একজন অনাথ শিশুর জীবনে যে কতটা দুঃসহ তা আমার থেকে ভালো আর কেউ জানে না। আর এতে আঙ্কেল অনেক খুশি হবেন যে তার স্বপ্ন পূরণ হবে। এ তো অনেক ভালো কথা। হ্যাঁ আমি জানি ভাই দুস্থ শিশুদের প্রতি অনেক সদয় ছিলেন, আর উনি সব সময় জামাই বাবা যা বলছে এটাই চাইতো। আমার মনে হয় এটাই একদম ঠিক সিদ্ধান্ত হবে। এই মা দেখছি সবকিছু পন্ডুল করে দিবে। হ্যাঁ বাবা, যে বাচ্চাদের ভালোবাসে এটা আমি জানতাম, কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? মানে আপনি তো বিয়ের পর থেকে বাবাকে চিনেন তাহলে? কাউকে চিনতে গেলে সময়ের প্রয়োজন পড়ে না, সঠিক চোখের প্রয়োজন পড়ে শোভা। বললেই হলো, ও চোখ দিয়েই বুঝে গেছে যে মামা কি চায়। আমার মনে হয় না এটা ঠিক সিদ্ধান্ত শোভা। না রুদ্র ভাই, আমার মনে হচ্ছে এটাই ঠিক সিদ্ধান্ত। আমার বাবার যখন এটা স্বপ্ন, তখন আমি মেয়ে হিসেবে নিশ্চয়ই চাইবো আমার বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ হোক। আর তাছাড়া আমিও চাই সব সুস্থ বাচ্চারা একটু হলেও সাহায্যের হাত পাক। আর সেটার জন্য এর থেকে ভালো উপায় আর নেই। আমি কালই উকিল কাকুকে ডাকবো। হ্যাঁ রে মা, এটাই ঠিক হবে। আর তাছাড়া আল্লাহ তাআলা খুশি হবেন এমন একটা ভালো কাজ করলে। শুভ কাজে আবার দেরি কিসের? এই কথা শোনার সাথে সাথে রুদ্র খাবার ছেড়ে উঠে চলে যেতে নিল। কিরে রুদ্র, তুই না খেয়ে উঠে যাচ্ছিস কেন? আমার খিদে নেই, আমি ঘরে গেলাম রেস্ট করতে। আরে মা যেতে দিন, মাঝে মাঝে না খেয়ে থাকতে হয়, তাহলে বহুদিন ধরে জমা শরীরের তেল কমে যায় আর শরীরও ভালো থাকে। রুদ্রর দিকে বাঁকাভাবে তাকিয়ে বলল তুর্য। রুদ্র আর 1 মিনিটও দাঁড়ালো না, হন হন করতে করতে নিজের রুমে চলে গেল। আর এদিকে
তুর্য রুদ্রের মুখটা দেখে একটা বাঁকা হাসলো। খাওয়া দাওয়া শেষে সুযোগ বুঝে শুভ্রা অ্যালবামটা নিয়ে মিসেস রাহেলার রুমে যায়। যখন তুর্য ওর রুমে তিলকের সাথে খেলছিল, মিসেস রাহেলার রুমে গিয়ে শুভা দরজাটা আটকে দেয়। কি রে মা, কিছু বলবি? এভাবে দরজা আটকে দিলি যে? বড় মা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা মা, বল। শুভা দ্রুত গিয়ে মিসেস রাহেলার পাশে গিয়ে বসে, তারপর অ্যালবামটা বের করে মিসেস রাহেলার কাছে দেয়। এইটা কি মামুনি? এটা একটা ফটো অ্যালবাম, আর এই ফটো অ্যালবামের মানুষগুলো কে সেটা তুমি বলবে। ও, এই কথা। আচ্ছা, বের কর দেখি। শুভা ব্যস্ত হয়ে অ্যালবামটার যেই প্রথম পাতা বের করলো, অমনি যেন মিসেস রাহেলার মুখের হাসি মিলিয়ে গেল আর মুখে ভর করলো একরাশ বিষাদ। বেশ ভীত হয়ে মিসেস রাহেলা বলল, এই ছবি তো তুমি কোথায় পেলি? তার মানে তুমি এই ছবিগুলোর সাথে বেশ ভালোভাবেই পরিচিত। তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পুরনো ছবির সামনে এলে সবাই খুশি হয়, কিন্তু তোমার মুখে এমন বিষাদ কেন? তবে এই ছবির পেছনে কোনো কালো অতীত আছে? কেন তুমি এমন চুপসে গেলে বলো? এমন কিছু না, জানি না আমি এই ছেলেকে। তুই এখন যা শুভা, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো শুনবো না। বড় মা, আমাকে সত্যিটা বলতেই হবে। এর সাথে আমার জীবন জড়িয়ে আছে। আমার ভালোবাসার কোথাও না কোথাও এর সাথে সম্পর্ক। তাই আমার মনের দ্বিধা মেটাতে আমার যে প্রশ্নগুলো জানা খুব প্রয়োজন। তুমি বলেছিলে চিনো না এই ছেলেকে, তাহলে এইখানে তুমি এই ছেলেটার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছো কেন বলো? 3 নম্বর পেজ উল্টিয়ে জিজ্ঞাসা করলো শুভা। শুভা, তুই এসব কি বলছিস? ভালোবাসার সম্পর্ক মানে? এই ছবিগুলোর সাথে তোর ভালোবাসার সম্পর্ক আমি কিছুই বুঝি না। হ্যাঁ, এই ছবিটা মানুষগুলোর সম্পর্কে আমার জানতেই হবে। এই ছবিগুলো আমি তুর্যের ঘরে পেয়েছি, আর আমার মন বলছে এই ছবিগুলোর সাথে ওনার কোনো না কোনোভাবে সম্পর্ক আছে। এই জন্য এগুলো আমাকে জানতেই হবে। তোমাকে আমার দিব্যি বড় মা। মা মরে যাওয়ার পর থেকে, যখন থেকে বুঝতে শিখেছি, তোমাকেই মা হিসাবে মেনেছি। আজ পর্যন্ত তোমার এই মেয়ে মুখ ফুটে তোমার কাছে কিচ্ছু চাইনি। আজ চাচ্ছি, প্লিজ আমাকে জানতে দাও। বেশ, আমি তোকে সবটা বলবো। রুদ্র যেমন আমার ছেলে, তুইও আমার মেয়ে। ভাবি মরে যাওয়ার পর কখনো তোকে মেয়ে ছাড়া অন্য চোখে দেখিনি। তাই আজ প্রথম আমার কাছে তোর চাওয়া এই অনুরোধ আমি ফেলবো না। আমার ছেলেটার ক্ষতি হলেও না, কারণ আমার ছেলের জন্য যদি তোর জীবনে কোনো রকম ক্ষতি হয় সেটা আমি মানতে পারবো না। সত্যি যদি এই অ্যালবামটা তুর্যর কাছে পাওয়া যায়, তাহলে আমারও জানতে হবে কে ও যদি কি বলো? কিছু না, কই দেখি অ্যালবামটা। এই বলে মিসেস রাহেলা অ্যালবামটা নিয়ে আস্তে আস্তে পাতা উল্টাতে লাগলো। প্রথম পাতার ছবিটাই হাত বুলিয়ে বলল, এই ছবিটা আজ থেকে 23 বছর আগেকার। তখন তুই এখন কোনো ভূমিষ্ঠ হোসনি। সেই সময়টা ছিল বড় আনন্দ ঘন। আমরা একদম জয়েন্ট ফ্যামিলির মতো থাকতাম। এই যে তোর বাবা যাকে জড়িয়ে ধরে আছে, এইটা হলো তোর বাবার খুব কাছের বন্ধু। সেই সময়টা যে কেউ তোর বাবা আর তুহিন ভাইকে দেখলে তারা যে রক্তের সম্পর্কের কেউ না, এটাই বিশ্বাস করতো না। আর তোর বাবা যাকে জড়িয়ে ধরে আছে, এই পিচ্চি ফুটফুটে ছেলেটি হলো তুরাগ। এই নামটা শুনে চমকে গেল শুভা। কি বললে তুমি? তুরাগ? হ্যাঁ, তুরাগ আমাদের খুব আদরের ছিল ও। তোর এই তুহিন আঙ্কেলেরই ছেলে হলো তুরাগ। এত দুষ্ট ছিল, পুরো ঘর মাথায় করে রাখতো, আর সব দিক থেকে জিনিয়াস ছিল ছেলেটা। আমার খুব নাওটা ছিল ছেলেটা। সব সময় আমার আঁচল ধরে ঘুরে বেড়াতো, আমাকে ডাকতো ফুলমা বলে। আমিও মানতাম আমার 2 ছেলে না, আমার 3 ছেলে। এরপর এই ছবিটাই তুরাগকে জড়িয়ে আছে একজন, এটা কে? আর তুমি বা যেই ছেলেটাকে জড়িয়ে আছো সে কে? পরের পেজ উল্টে জিজ্ঞেস করলো শুভা। এইবার মিসেস রাহেলা একটা বড় নিঃশ্বাস নিয়ে নড়ে বসলো। এইটা তুরাগের মা, তোর ছোট মা। আর পাশেই আমি যাকে জড়িয়ে আছি, সে হলো তোর রুদ্র ভাই। ছোট মা মানে? আমার ছোট পুপি? তোমার ছোট বোন? তার মানে তোমার আরও এক বোন ছিল, কিন্তু কি হয়েছে তার? আমি কেন তাকে দেখলাম না? আর তুহিন আঙ্কেলি বা কোথায় গিয়েছে? এই পিচ্চি ছেলেটার কি হয়েছে বলো? চুপ করে থেকো না,
কেন এতদিন এত বড় সত্যিটা লুকানো হয়েছে? মিসেস রাহেলার বাহুজোড়া ধরে সামান্য ঝাঁকিয়ে বলল। মিসেস রাহেলা শুভকে ছাড়িয়ে জানালার কাছে গিয়ে নিজের চশমাটা খুলে চোখের পানি মুছে বলতে লাগলো। আমার বাবা আমার মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করেছিলেন, আর তোর ছোট মা সেই পক্ষেরই সন্তান। তবে বিশ্বাস কর, আমাদের 3 ভাই বোনকে দেখে কেউ বলতেই পারতো না যে আমরা একে অপরকে ভিন্ন চোখে দেখি। তুরাকে যেমন আমি খুব ভালোবাসতাম, ঠিক তেমনি তোর ছোট মা রুদ্রকে অনেক ভালোবাসতো। কিন্তু আমার রুদ্র বা আমার রাহুল কেউই তোর ছোট মাকে মেনে নিতে পারেনি। না, মেনে নিতে পেরেছে তুরাককে। এই সব কিছু রুদ্র আর রাহুল ওর বাবার থেকে শিখেছিল। আমার স্বামী তোর ফুপা ছিল আগাগোড়া খুব লোভী একজন মানুষ, কখনো কাউকে ভালো দেখতে পারতো না। কত যে অত্যাচার সহ্য করেছে ওনার কুনজর ছিল আমাদের এই সম্পত্তির উপর। তার ঠিক উনি ওনার মতো করেই গড়ে তুলেছিলেন নিজের 2 ছেলেকে। যখন আমার বাবা আর নতুন মা মারা গেল, তখন আমরা ঠিক করলাম আমরা 3 ভাই বোন একই সাথে থাকবো। বাবার সম্পত্তিতে 3 জনেরই ভাগ থাকবে। এইখানে আপত্তি ছিল তোর ফুপা নানাভাবে ছেলেগুলোর মধ্যে হিংসার বীজ বপন করে গেছে, ভীষণ করে আমার রুদ্র। কেন যেন ও তুরাকে একদম সহ্য করতে পারতো না, না সহ্য করতে পারতো ওর বাবাকে। ওর মনের মধ্যে একটা কথা জেগে বসে গিয়েছিল যে তুরাক আর ওর পরিবারের কারণে ওদের ভালোবাসায় ভাগ পড়েছে, ওদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। সব দিক থেকে তুর্য এগিয়েছিল, লেখাপড়া, খেলাধুলা, আর এটা জানো কখনোই আমার ছেলেটা মানতে পারতো না। ও মানতে পারতো না তোর বাবা আর আমি যখন তোরাকে ভালোবাসতাম। এই রাগ আর হিংসা ধীরে ধীরে আমার ছেলেটাকে গ্রাস করে যাচ্ছিল। তারপর তুই এলে, তোর মা তোকে জন্ম দিতে গিয়েই মারা গেল। তারপর থেকে ছোট মা আর আমি মিলে তোকে মানুষ করতে লাগলাম। কখনো তোকে মায়ের অভাব বুঝতে দিইনি। তুরাক আর রুদ্র তোকে নিয়ে সব সময় মেতে থাকতো। কিন্তু তুই যখন একটু হাঁটা শিখেছিস, সম্ভবত যখন 1 বছরের একটু বেশি তোর, তখন থেকে কেন জানি তুই তুরাগের কাছেই থাকতে চাইতি। কিন্তু তোর এই নরপিচাস ফুপা চেয়েছিল সমস্ত সম্পত্তি নিজের করার জন্য, রুদ্রের সাথে তোর বিয়ে দিতে। আর এই নিয়ে ওই ছোট রুদ্রের কান ভাঙাতে লাগলেন উনি। তারপর এলো সেই ভয়ঙ্কর দিনটা। ওই দিন ছিল তুরাগের 8তম জন্মদিন। পুরো বাড়িময় আনন্দ আয়োজন ছিল, কিন্তু আনন্দ ছিল না শুধু রুদ্র আর তোর ফুপার মধ্যে। দরজা বন্ধ করে রেখেছিল রুদ্র। আমি তোকে রুমে দুধ গরম করে খাওয়াতে গেলাম, আর তোর ছোট মা আর তুহিন ভাই আমাকে আশ্বাস দিলেন উনি ঠিক রুদ্রকে মানিয়ে আনবে। আর তুরাগও জেদ ধরল যে ওই যাবে না রুদ্রকে আনতে, রুদ্র ছাড়া ও কেক কাটবে না। আমিও সম্মতি দিলাম, আর হয়তো সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। কিছুক্ষণ পরে খুব জোরে জোরে গানের আওয়াজ পেলাম রুদ্রের ঘর থেকে। আমার বুকটা ধুক করে কেঁপে উঠল। আমি জলদি ঘুমন্ত তোকে কোলে থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিয়ে দৌড়ে ছুটে গেলাম কি হচ্ছে তা দেখার জন্য। আমার সাথে তোর বাবাও ছুটে গেল, আর গিয়ে যা দেখলাম। এইটুকু বলেই একটা নিঃশ্বাস নিয়ে ডুকরে কেঁদে উঠল মিসেস রাহেলা। তারপর কি হলো বলো? বড় মা চুপ করে থেকো না। আমি আর তোর বাবা যখন ছুটতে আমার রুমে যাই, সেখানে দেখি আমার রুদ্রের হাতে গান, আর ওর সামনে লুটিয়ে পড়ে আছে আমার ছোট্ট বোনটা আর তুহিন ভাই আর আমার তুরাগ। একবার ওর মাকে ডাকছে, একবার ওর বাবাকে। ওই ছোট্ট শিশুটার পুরো শরীরে ওর বাবা মার রক্তে রাঙা হয়ে গেছে। যখনই তুরাগ আমাকে দেখলো, ছুটতে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে করে বলেছিল, ফুলমা দেখো না, রুদ্র আমার মামুনি আর বাবাইকে মেরেছে। আমার বাবাই আর মামুনি আর কেউ উঠছে না। বাবাই মামুনির কি খুব ব্যথা লেগেছে? বাবাই আর মামুনি তো তোমাকে খুব ভালোবাসে। ফুলমা তুমি একটু ডাকো না।
এখনো ওই ছোট্ট শিশুর আত্মচিৎকার আমার কানে ভাসে। আমি ওই দিন কিছু বলতে পারিনি, শুধু ওকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিলাম। সেই রাতে কি কান্না ছেলেটার! কোনো মতে ভুলিয়ে ঘুম পাড়ালাম। তখনই দেখলাম আমার ছেলেটা ভয়ে কাচুমাচু হয়ে আছে। ও আমাকে দেখতেই আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি বুঝি না, খালামণি আর খালু মরে যাবে বিশ্বাস করো। আমি পুলিশের কাছে যাব না, আমাকে প্লিজ তুমি পুলিশের কাছে পাঠায়ো না। আমি আর এমন ভুল করব না। তখন তুই বল, আমি মা হয়ে কিভাবে পারতাম 9 বছরের একটা অবুঝ বাচ্চাকে শাস্তি দিতে? আমি জানি আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। এই ভয়ে শিউরেছিলাম যে ওকে যদি এখন পুলিশে সেলে পাঠানো হয় তাহলে আমার বাচ্চাটার গায়ে দাগে আসামির তকমা লেগে যাবে। ও না বুঝে করা ভুলের মাসুল এভাবে দিক আমি কোনো মতেই সেটা চাইনি। তাই নিজের বুকের উপর পাথর রেখে আমি ভাইয়ের কাছে গিয়ে পা জড়িয়ে বলি যেন আমার ছেলেটাকে বাঁচায়। ভাই সেদিন আমাকে নিষেধ করেছিল, কিন্তু আমি মানিনি। তারপর নিরুপায় হয়ে ভাই কোনো রকম পুলিশি ঝামেলা না গিয়ে তার একমাত্র প্রিয় বন্ধু আর তার ছোট্ট বোনের কবর দিয়ে দেয়। কিন্তু ধামাচাপা দিতে চাইলেই কি ধামাচাপা দেওয়া যায়? ছোট্ট শিশুটা যে নিজে চোখে তার বাবা মায়ের মৃত্যু দেখেছিল, তাও কিভাবে ভুলবে? ও প্রতিদিনই ওর মায়ের কথা বাবার কথা বলে চিৎকার করে কান্নাকাটি করত। হাজার চেষ্টা করেও থামাতে পারতাম না। একদিকে তুই আতুরে বাচ্চা, ভাই সারাদিন অফিসে থাকতো, আমি হিমশিম খাচ্ছিলাম। আর এদিকে এত কিছুর পরও আমার রুদ্র আর তার বাবার ব্যবহারে এক চুলও পরিবর্তন আসেনি। ওই বাবা মা মরা ছেলেটার উপর দিন রাত নির্যাতন করত, তোর দাড়ি কাছে আসতে দিত না। আমি আর এসব দেখতে পারছিলাম না। আমি কিছু বললেও আমার উপর অকথ্য নির্যাতন করত। একদিন ভাই কোনোভাবে শুনে নিল যে ওরা এই ফুটফুটে বাচ্চাটাকেও মেরে ফেলতে যাচ্ছে। তোর ফুপা আবারও আমার ছেলেকে দিয়ে পাপ কাজ করাতে চাচ্ছে, যাতে ওর সম্পত্তির ভাগটাও যেন ওরা পেয়ে যায়। এমন ধরনের অত্যাচার আর মানতে পারলো না ভাই, কিন্তু আমার মুখের দিকে তাকে কিছু বলতেই পারছিল না তোর ফুপাকে। পরে ভাই সিদ্ধান্ত নিল তুরাককে আর এইখানে রাখবে না, চাইল্ড অ্যান্ড কেয়ার হোমে রেখে আসবে। আর যাই হোক, সেখানে প্রতিনিয়ত অত্যাচার তো সহ্য করতে হবে না, যেভাবে সেই কাজ। তারপরের দিন ভাই তুরাকে হোমে রেখে আসে। যাওয়ার সময় ছেলেটার কি কান্না! আমাকে ছেড়ে যাবে না, আমার আঁচল আঁকড়ে ধরে বলেছিল, ফুলমা, আমার মা তো মরে গেছে, তুমি আমার থেকে দূরে চলে যেও না, আমাকে একা করে দিও না। আমি তোমাকে আর শোভাকে ছাড়া বাঁচব না। খালু আমাকে মারুক, রুদ্র ভাইয়া মারুক আমাকে, আমি মার খাবো, কিন্তু তুমি আমাকে তোমার আর শোভার থেকে দূর করো না। আমি কিভাবে থাকবো একা? ছেলেটার এখানে থাকার আকুতি আমার বুকটা ফেটে যাচ্ছিল। ইচ্ছে করছিল ওকে আমার বুকে জড়িয়ে রাখি, কিন্তু মা হয়ে ছেলের উপর এত অত্যাচার দেখি কি করে। আর যেখানে ওর প্রাণ সংশয়, সেখানে তো আমি কোনো মতেই ওখানে রাখতে পারি না। তাই সব মায়া কাটিয়ে আমি ওকে চলে যেতে দেই ভাইয়ের কাছে। ভাই ওকে রেখে আসে চাইল্ড কেয়ারে। তারপর ভাইও চায়নি এই নোংরা পরিবেশে তুই বড় হোস, তাই তোর দাদুর সম্পত্তির সব আমার সুখের কথা ভেবে আমার নামে লিখে দিয়ে তোকে নিয়ে চলে আসে ঢাকায়। আর এদিকে তোর ফুপা জুয়া খেলে, নেশা করে, অবৈধ ব্যবসা করে তোর দাদুর সব সম্পত্তি ধ্বংস করে ফেলে। তারপর সেও মারা গেল ফুসফুস ক্যান্সার হয়ে। ওই যে বলে না, পাপ বাপকেও ছাড়ে না। বহু কষ্টে ছেলে দুটোকে লেখাপড়া শেখায়। তোর রুদ্র ভাই আগে মেডিকেলে লেখাপড়া করছিল। রুদ্র আর রাহুল দুই ভাই মিলেমিশেই থাকতো সব সময়। রুদ্রর মধ্যে এরপর আর আমি হিংসা দেখিনি। তারপর হঠাৎ করে রুদ্রর মেডিকেল কলেজে কি যে হলো, রুদ্র আর ডাক্তারি করলো না, ওই লাইন থেকে চলে এলো। তারপর থেকে কেমন যেন একা একা থাকতো, একটুতেই রেগে যেত। তার কিছু বছর পর কি কারণে যেন আমার রাহুলটাও আমাকে ছেড়ে চলে গেল। আর এই কষ্টটা তোর রুদ্র ভাই সহ্য করতে পারলো না। প্রায় বলতো রাহুলকে যে মেরে ফেলেছে তার প্রতিশোধ ও নেবেই। তারপর চুপ হয়ে গিয়েছিল। তারপরে তো
কিছুদিন পরেই আমাকে তোদের বাসায় নিয়ে গেল। বলল মামার খোঁজ পেয়েছি, আর আমিও ছুটতে গেলাম। তারপর তো আমি গেলাম, তারপর ভাইয়ের সাথে অমন অঘটন ঘটলো, আর তুইও আমাদের কাছে চলে এলি। পুরো ঘটনা শুনে শুভার চোখে জল চলে এলো। একটা বাচ্চার সাথে এত কিছু ঘটে গেছে, আর বাচ্চাটা মুখ বুঝে সব সহ্য করেছে। শুভা চোখের পানিটা মুছে বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, তারপর ওই বাচ্চাটার মানে তুরাগের আর খোঁজ নাওনি তোমরা? অনেক খোঁজার চেষ্টা করেছি আমি আর তোর বাবা, কিন্তু কিছুদিন পরেই আমরা জানতে পারি তুরাগ নাকি ওই চাইল্ড কেয়ার হোম থেকে পালিয়ে গেছে। তারপর অনেক খুঁজেও পাইনি। তবে আমার মনে হয় এবার তাকে খুঁজে পাওয়া যাবে। কেন এই কথা বলছিস? কেন, তুই সত্যি খুঁজে দিতে পারবি আমার তুরাগকে? পারবো। আচ্ছা, একটা কথা ভেবে দেখেছো এই অ্যালবামটা তুর্যের কাছে কেন এলো? আর একটা কথা জানো, ওনার নামও কিন্তু ডক্টর আরহাম তুরাগ। কি বললি? তুই নামটা আবার বল। চমকে গিয়ে জিজ্ঞেস করলো, আরহাম তুরাগ। এই একটাই তো তুরাগের নাম। তার মানে আমি যেটা ভাবছি সেটা প্রায় শতভাগ নিশ্চিত। তুমি খেয়াল করেছো, আমি কিন্তু আজই ছবিটা দেখেছি, লক্ষ্য করেছি এই বাচ্চার চোখের সাথে হুবহু মিল আছে ওনার। আমার মনে হয় মা উনিই তুরাগ, যাকে তোমরা হারিয়ে ফেলেছিলে। কি সত্যি বলছিস তুই? বেশ খুশি সাথে চিৎকার দিয়ে বলল, চুপ, বড় মা, এখনই চিল্লিও না। আমি চাই না তুমি ব্যাপারটা এখনো জানাজানি করাও। আমার হাতে আমি আরও কিছু প্রমাণ জোগাড় করি। আমার মনে হয় তোমাদের সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পরেও কোনোভাবে আবারও রুদ্র ভাই আর তুর্যর দেখা হয়েছিল, আর সেটা মেডিকেল কলেজেই। দেখো, এই ছবিটাই তার প্রমাণ। কলেজের ছবি দেখিয়ে বলল, আমার মনে হয় তুর্যকে একইভাবে রুদ্র ভাই এখনও হিংসা করে, আর বাবার মৃত্যুটাও আমাদেরকে যত সোজাভাবে দেখানো হচ্ছে তত সোজা নয়। তুর্যর কাছে আমি বাবার প্রিয় ব্রেসলেট দেখেছি, কাছের মানুষ ছাড়া বাবা এটা কাউকে দিত না। আর আমার তো রাহুলের মৃত্যুটাও একটা রহস্য লাগছে। তবে এগুলো সমাধান আমাকেই বের করতে হবে। এত দূর যখন আসতে পেরেছি, বাকি অবধিও আমি যেতে পারবো। আমার বারবার মনে হচ্ছে অজান্তেই আমি আমার ভালোবাসার মানুষের প্রতি অনেক বড় অন্যায় করে ফেলেছি। বড় মা, তোমার কাছে রিকোয়েস্ট, তুমি এখনকার কথা কাউকে বলো না, না তুর্যকে না রুদ্র ভাইকে। আমি এই রহস্যের সমাধান করতে চাই। আশা করি তুমি আমাকে হেল্প করবে। অবশ্যই আমি সাহায্য করব। আর এবার আমি আমার তুরাগকে আর কাজ ছাড়া হতে দিব না। আর যদি কোনোভাবে জানি আমার ছেলে কোনো রকম অন্যায় করেছে, ওকেও ছেড়ে কথা বলবো না রে। সেটা তো এখন সময়ের অপেক্ষা। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে শুভা আর মিসেস রাহেলা দুজনে চমকে যায়। তাড়াতাড়ি করে শুভা অ্যালবামটা লুকিয়ে নিল। বড়মা, কে যেন একজন এসেছে। তুমি কিন্তু কাউকে এই বিষয়ে কিচ্ছু বলবে না। আর শোনো, তুমি আজই আমাকে রাহুলের একটা ছবি জোগাড় করে দিবে, বুঝেছো? আচ্ছা, রাহুলের ছবি আমার আলমারিতে আছে, আমি সুযোগ বুঝে তোকে দিয়ে আসবো রে, তুই নিশ্চিন্তে থাক। আচ্ছা, তাহলে আমি দরজা খুলছি। এই বলে শুভা ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। আর দরজাটা খুলে দিয়ে দেখলো তুলসী। কি হলো তুলসী? আসলে দিদিমণি, দাদাবাবু আপনাকে খুঁজছে। ও আচ্ছা, চলো। দিদিমণি, হ্যাঁ বলো। আজকে রান্না করব। শুভা কি একটা ভেবে জানো আবার মিসেস রাহেলার কাছে গেল। তারপর মিসেস রাহেলার কানে কানে বলল, বড়মা, তুরাগ নিশ্চয়ই তোমার হাতের খাবার অনেক পছন্দ করত, আর তুমি নিশ্চয়ই জানো যে ওর কি কি খাবার পছন্দ। কথায় আছে, পুরুষ মানুষের পেট দিয়ে কথা বের হয়। দেখবো আজকে তোমার খাবার খেয়ে ওনার রিয়াকশন। আচ্ছা, তুই একদম চিন্তা করিস না। এই তুলসী, তুই আমার সাথে আয় তো, কি কি বাজার আছে বল, আজকে আমি রান্না করব। আপনি রান্না করবেন খালাম্মা? কেন, কোনো সমস্যা? না না, চলেন, আমি আপনার হাতে হাত লাগিয়ে দিই। চল। আর মা, তুই জামাইয়ের ঘরে যেয়ে দেখ ওর কি দরকার। ওনার আর কি দরকার থাকতে পারে? সামনে পাইলেই ঠেসে ধরে খালি আদর করার ধান্দা। এই জন্য একটু দূরে দূরে থাকতে হয়। তুমি বলো, একটা মানুষ দিনে কত বাকিটা বলতে গিয়ে শুভা হুঁশ ফিরল যে ওর বড় মার সামনে এসব বলছে। আর তখনই শুভা জিভে কাটা দিয়ে তাকালো, দেখলো মিসেস রাহেলা আর তুলসী দুজনে মিটমিট করে হাসছে। শুভা তাড়াতাড়ি মাথা নিচু করে নিয়ে বলল, বড় মা, আমি আসছি কেমন? এই বলে ছুটে দৌড় দিল শুভা তুর্যের রুমের দিকে। আর এদিকে শুভার এমন বাচ্চামো দেখে মিসেস রাহেলা আর তুলসী দুজনে হাসিতে ফেটে পড়ল।
ওই আমি না হয় মা, এই জন্য মেয়ের এমন কাণ্ডে হাসি, তুই কোন খুশিতে হাসছিস? আমি তো দাদাবাবু আর দিদিমণির রোম্যান্সের কথা মনে করে হাসছি শরমে। মানে তুই আবার কি দেখলি? দেখছি খালাম্মা, রান্নাঘরে দাদাবাবু আর দিদিমণি। সকালের পুরো ঘটনা বলল। পরক্ষণে আর বললেন না খালাম্মা, আমাকে দেখে দিদিমণির কি শরম, হুড়মুড় করে দাদাবাবুর রুম থেকে বের করে দিল। কি বলছিস? তারা নিজের বয়সের কথা মনে পড়ে হাসিটা আটকে নিল। এই হাসি থামা বলছি তুলসী, তোর কি কোনো কাজকর্ম নেই যে এসব উকি মেরে দেখছিস? চল রান্নাঘরে রান্না করতে, একটুও শরম নেই। কিন্তু খালাম্মা, আপনিও তো হাসতেছিলেন। তুই যাবি নাকি এক্ষুনি লাঠির বাড়ি খাবি আমার হাতে? ওরে বাবা, না না খালাম্মা, এই যে মুখে কুলু পারছি, চলেন খালাম্মা। চল। এদিকে কোনো দিক না তাকিয়ে শুভা রুমের ভিতরে যেই ঢোকে, সামনাসামনি তুর্যর সাথে ধাক্কা লেগে দুজনেই একসাথে বিছানায় উপর হয়ে পড়ে। তুর্যের উপর শুভা গিয়ে পড়ে। তুর্য খানিকটা চোখ বাঁকিয়ে আগে শুভাকে দেখে, তারপর যখন শুভাকে চোখ মুখ খিচে বন্ধ করা দেখে, তুর্য খানিকটা চোখ বাঁকিয়ে দেখে মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, তাই চোখ বন্ধ করে দম আটকে নেয়, যাতে তুর্যকে দেখলে একদম সেন্সলেস হয়ে যায়। শুভা যখন বুঝতে পারে ও কিছুর সাথে ধাক্কা খেয়ে কোথাও একটা পড়ে গেছে, শুভা আস্তে আস্তে নিজের চোখ খুলে, আর চোখ খুলেই দেখে তুর্যর শরীর অসাড় হয়ে আছে। শুভা তাড়াতাড়ি তুর্যর উপর থেকে উঠে তারপর তুর্যর পাশে গিয়ে বসে বলে, দেখুন, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। সামান্য খাটে পড়ে যাওয়ায় এমন একটা ঢং করছেন যেন কি না কি। চোখ খুলুন বলছি, আমিও কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। কি হলে কি হয় বুঝি, চোখ খুলুন। কি হলো, এখনো চুপ করে আছেন? ইয়ার কি হচ্ছে? এমন চোখ বন্ধ করে থাকবেন না, উঠুন বলছি, উঠুন না। তুর্যকে সামান্য ঝাঁকালো। এবারও প্রথমবারের মতো তুর্য চুপচাপ রইল। দাঁড়ান, কি ভেবেছেন আমি কিছু বুঝি না? এক্ষুনি আপনার হার্টবিট আর পালস রেট চেক করলেই পাওয়া যাবে। আপনার সব চারি জুড়ি সব ধরা পড়ে যাবে।